ওয়েলকাম এভরি সিঙ্গেল ওয়ান অফ ইউ। সবাইকে স্বাগতম জানাই একটি নতুন ক্লাসের মধ্যে। আশা করি সবাই ভালো আছেন, স্টাডি ভালো চলছে। আজকে আমরা একটি ইন্টারেস্টেড অ্যান্ড ভেরি ইম্পর্ট্যান্ট একটি ক্লাস জিওগ্রাফি অফ আসাম অর্থাৎ আসামের জিওগ্রাফি নিয়ে আলোচনা করব। বিলকুল একটি ক্লাসের মধ্যে চেষ্টা করব যেগুলো ইম্পর্ট্যান্ট পয়েন্ট এক্সামের মধ্যে আসার সম্ভাবনা রয়েছে এবং প্রিভিয়াস অন্যান্য এক্সামের মধ্যে এসেছে। তো প্রতিটি পয়েন্ট আমরা বুঝে শুনে আমাদের প্রিয় মাতৃভাষায় বাংলা ভাষায় আমরা আজকে ক্লিয়ার করব এবং এক্সাম বেশি দিন নেই। থার্ড গ্রেডের জন্য তো আর 15 তারিখে এক্সাম হবে, 15 সেপ্টেম্বরে। আর ফোর্থ গ্রেডের জন্য নেক্সট মান্থের 27-এ হবে। তো এখনও ফোর্থ গ্রেডের জন্য অনেকটা সময় রয়েছে। তো আজকে আমরা আসাম জিওগ্রাফির ক্লাস আরম্ভ করে একদম কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে আমরা বুঝবো, প্রতিটি টপিক ক্লিয়ার করব যা এক্সামের সাথে রিলেটেড, সিলেবাসের সাথে রিলেটেড এবং যার থেকে যে জায়গা থেকে প্রশ্ন ক্রিয়েট হতে পারে আমরা দেখব। তো নাম্বার 1 আমরা দেখতে পাচ্ছেন এই জায়গায় ম্যাপ অফ নর্থ ইস্টের ম্যাপ নিয়ে আমাদের ইম্পর্টেন্ট জানতে হবে, কেননা কখনো আস্কিং করা হয় যে আসামের উপরে কোন স্টেট রয়েছে, নিচে কোন স্টেট রয়েছে। তাই বোঝানোর জন্য আপনাদেরকে আমি ম্যাপ নিয়ে আসলাম, নর্থ ইস্টের সম্পূর্ণ ম্যাপ। তারপরে ম্যাপ অফ আসামের মধ্যে 35 ডিস্ট্রিক্ট রয়েছে, আমরা একে একে তার থেকে আলোচনা করব। এবং অলসো আমরা ব্রহ্মপুত্রের মধ্যে 6টি রিভার্স রয়েছে, তার থেকে আলোচনা করব। আমাদের ন্যাশনাল সিম্বলস রয়েছে, আলোচনা করব। আসামের স্টেট সিম্বলস রয়েছে, তা আলোচনা করব। কখন তা অফিসিয়ালি অ্যাডপ্ট করা হয়েছিল তাও আলোচনা করব। দেখি আজকে ক্লাসটা আমাদের ওয়াচ করলে ফিল করতে পারবেন কতটা ইন্টারেস্টেড অ্যান্ড কতটা ইম্পর্টেন্ট প্রতিটি কম্পিটিটিভ এক্সামের জন্য। তো আজকে ক্লাসটি আমরা আরম্ভ করি বিলম্ব না করে। ফার্স্ট অফ অল আমরা নর্থ ইস্টের ম্যাপ নিয়ে আলোচনা করব। ম্যাপ অফ নর্থ ইস্টের ম্যাপ থেকে আমরা বুঝবো, কনসেপ্ট ক্লিয়ার করব। নাম্বার 1 কথা হচ্ছে এই যে 6টি স্টেট রয়েছে যাকে আমরা 7 সিস্টার স্টেট বলে জানি, যাকে কি 7 সিস্টার স্টেট বলে আমরা সবাই জানি। আর সিকিম অলরেডি নর্থ ইস্টের স্টেটগুলোর মধ্যে ইনক্লুড, কিন্তু এই 7 সিস্টার স্টেটগুলির মধ্যে ইনক্লুড নয়। দ্য ল্যান্ড অফ 7 সিস্টার, এই দ্য ল্যান্ড অফ 7 সিস্টার এই টার্মটিকে বলেছিলেন, এক্সামের মধ্যে কখন আসতে পারে তা আমরা আলোচনা করব। তো এই 7 সিস্টার স্টেটের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন অরুণাচল প্রদেশ, আসাম, তারপর নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়া, এই 6টি স্টেট মিলে হচ্ছে দ্য ল্যান্ড অফ 7 সিস্টার অর্থাৎ 7 সিস্টার স্টেট। আর সিকিম হচ্ছে নর্থ ইস্টের একটি স্টেট ঠিকই, কিন্তু তা 7 সিস্টারের মধ্যে ইনক্লুড হয় না, মনে রাখবেন। তো নাম্বার 1 কনসেপ্ট আমাদের দ্য ল্যান্ড অফ এই দ্য ল্যান্ড অফ 7 সিস্টার এই কথাটি কে বলেছিলেন, এক্সামের মধ্যে প্রায় সময় আস্কিং করা হয়, হয়তো অনেকের আপনাদের জানা রয়েছে। এই দ্য ল্যান্ড অফ 7 সিস্টার এই কথাটি কোন সনে কে বলেছিলেন, এই কথাটি খুব ইম্পর্টেন্ট, এক্সামের সাথে রিলেটেড। নাম্বার 1 কনসেপ্ট হচ্ছে আমাদের এই জায়গা থেকে একটি প্রশ্ন আমরা দেখে নিলাম। তিনি বলেছিলেন জয়তী প্রসাদ, মনে রাখবেন। জয়তী প্রসাদ শইকা, উনি দ্য ল্যান্ড অফ 7 সিস্টার এই টার্মটি, এই সেন্টেন্স বলতে পারেন, এই কথাটি বলেছিলেন ইন দ্য ইয়ার 1972-তে, মনে রাখবেন, ইন দ্য ইয়ার 1972-তে। কখন আসতে পারে দ্য ল্যান্ড অফ 7 সিস্টার এই কথাটি কে বলেছিলেন, তা হচ্ছে জয়তী প্রসাদ শইকিয়া। কোন সালে বলেছিলেন, তা হচ্ছে 1972-তে বলেছিলেন। তো নাম্বার 1 কনসেপ্ট আমরা এই জায়গা থেকে দেখলাম। তারপর হচ্ছে এই সিকিমকে বলা হয়, যেহেতু এই নর্থ ইস্ট স্টেটের মধ্যে ইনক্লুড রয়েছে আর এই স্টেটগুলো একসাথে রয়েছে, আর দেখতে পাচ্ছেন এই জায়গায় ওয়েস্ট বেঙ্গল আর উপরে হচ্ছে সিকিম, তা নর্থ ইস্টের সাথে কোনো লিঙ্ক নেই। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল হচ্ছে এই যে চিকেন নেক বলা হয় এই জায়গাকে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের উপরে হচ্ছে সিকিম। তো এই নিচে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আর এই জায়গা হচ্ছে সাম পার্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই জায়গা রয়েছে, যাকে আমরা নেক অফ চিকেন নেক বলে থাকি। তো সিকিমকে বলা হয় অনলি ব্রাদার অফ দ্য 7 সিস্টার। এই 7 সিস্টারের শুধুমাত্র একটি বাই বলা হয় সিকিমকে। জাস্ট একটি ফানি কনসেপ্ট মনে রাখবেন, যে 7 সিস্টারের একটি বাই বলা হয় সিকিমকে। তো এই জায়গা থেকে আমাদের একটি কনসেপ্ট ক্লিয়ার হলো। তারপর সেকেন্ড কনসেপ্ট হচ্ছে কখনো আস্কিং করা হয় যে আসামের, দেখতে পাচ্ছেন আমি ডাইরেকশন এই জায়গায় অঙ্কন করেছি, আপনাদেরকে পূর্বে আমি ডাইরেকশন নিয়ে আলোচনা করেছিলাম। পূর্বের আমি ইন্ডিয়ান ম্যাপের উপর একটি ক্লাস তৈরি করেছিলাম, আপনারা দেখেছেন অনেকে।
তো ওই ম্যাপের তখনও বলেছিলাম এবং অন্যান্য যে ডাইরেকশনের অঙ্ক করেছিলাম রিজনিংয়ের মধ্যে ম্যাথসের মধ্যে তা ডাইরেকশন অঙ্কন করে বলেছিলাম। অর্থাৎ এইভাবে যখন আপনারা ডাইরেকশনের কোনো কাজ করতে যাবেন ডাইরেক্টলি ডাইরেকশন অঙ্কন করে নেবেন। তো অঙ্কন কীভাবে করবেন দেখতে পাচ্ছেন, উপর সাইডটা সবসময় নর্থ হবে, নিচটা সাউথ হবে, ওই পাশটা হবে ইস্ট অ্যান্ড ওই পাশটা হবে ওয়েস্ট। এখন এই জায়গা যদি আপনার জানা থাকে এই ডাইরেকশনটা, কেন বললাম ডাইরেকশন যদি আপনি প্রপারলি জানা থাকে তখন আপনার কি হবে, তখন আপনি এই জায়গা থেকে যখন আপনার ম্যাপটি মাইন্ডে ফিক্সড হয়ে যাবে, অর্থাৎ ম্যাপটি যখন মাইন্ডে চলে আসবে, আপনার চোখের সামনে চলে আসবে, তখন আপনি দেখেই বলতে পারবেন, কল্পনা করেই বলতে পারবেন যে কোন জায়গাটি কোন জায়গাতে রয়েছে, অর্থাৎ কোন স্টেটটি কোন পাশে রয়েছে। আস্কিং করে বেশিরভাগ, যেহেতু আমাদের আসাম স্টেটের একটি এক্সাম 3rd গ্রেড 4th গ্রেড, তো আসাম থেকে আস্কিং করতে পারে বা প্রশ্ন তৈরি হতে পারে, বা পূর্বে আমি বিভিন্ন এক্সামের মধ্যে দেখেছি এইভাবে প্রশ্ন করে যে আসামের নর্থে কোন স্টেটটি রয়েছে। তো আসামের নর্থে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অরুণাচল প্রদেশ। তো এই জায়গা থেকে আরেকটি প্রশ্ন আমাদের কনসেপ্ট হতে পারে। তারপরে যদি বলে আসামের ইস্টে সাউথের মধ্যে কোন কোন স্টেট রয়েছে, তা হতে পারে ত্রিপুরা, মিজোরাম, তারপরে মণিপুর হতে পারে অলসো সাউথের মধ্যে। যদি বলে সাউথ ইস্টের মধ্যে, এই জায়গাটা হচ্ছে সাউথ ইস্ট, দেখতে পাচ্ছেন এই জায়গাটা হচ্ছে সাউথ ইস্ট কোনাগুনি, তো এই জায়গাটা হচ্ছে সাউথ ইস্ট। সাউথ ইস্ট হলে কী হবে, নাগাল্যান্ড হবে। তারপর যদি বলে নর্থ ইস্ট, এই জায়গাটা কী হবে, নর্থ ওয়েস্ট। এই জায়গাটা কী হবে, এই জায়গাটা যদি আমরা বলি সাউথ ওয়েস্ট হবে, আর এই জায়গাটা হবে নর্থ ইস্ট হবে, দেখতে পাচ্ছেন। তো আসামের নর্থ ইস্টে কী হবে, আসামের নর্থ ইস্টে অরুণাচল প্রদেশ হবে, আসামের নর্থে অরুণাচল প্রদেশ হবে। তারপরে আসামের যদি আপনি বলেন ইস্টে কী রয়েছে, আসামের ইস্টে অরুণাচল প্রদেশ রয়েছে। আসামের সাউথ ইস্টের মধ্যে কোন স্টেট রয়েছে, তা হচ্ছে নাগাল্যান্ড রয়েছে। আসামের যদি আমি সাউথে বলি তা ত্রিপুরা, মিজোরাম, মণিপুরকে আপনি ইনক্লুড করতে পারেন, যে কোনো একটি আসতে পারে এক্সামের মধ্যে। আর যদি বলে আসামের সাউথ ওয়েস্টের মধ্যে কোন স্টেট রয়েছে, তা হচ্ছে মেঘালয় রয়েছে। আসামের যদি বলে ইস্টের মধ্যে কোন স্টেট রয়েছে, তা আপনি বলতে পারেন অলসো মেঘালয় রয়েছে। আর ইস্টের মধ্যে আপনি ওয়েস্ট বেঙ্গলকেও নিতে পারেন। তারপরে ইস্টের মধ্যে আপনি নর্থ ওয়েস্টের মধ্যে রয়েছে সিকিম রয়েছে, তা নিতে পারেন। তা হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট। তাও আরও দেখতে পারি এক্সামের মধ্যে আস্কিং করে যে আসাম কতটি ইন্টারন্যাশনাল বাউন্ডারির সাথে টাচ করে, দেখতে পারেন এই জায়গা হচ্ছে ইন্টারন্যাশনাল বাউন্ডারি। আমি কালার চেঞ্জ করি তখন ভালো করে দেখতে পারবেন। এই জায়গা হচ্ছে ইন্টারন্যাশনাল বাউন্ডারি, তা বাংলাদেশের সাথে জয়েন করেছে। আর এই জায়গা হচ্ছে ইন্টারন্যাশনাল বাউন্ডারি, তা ভুটানের সাথে সংযুক্ত করেছে। তো আসাম দেখতে পাচ্ছেন দুইটি স্টেটের সাথে ইন্টারন্যাশনাল বাউন্ডারি শেয়ার করে, মায়ানমারের সাথে শেয়ার করে না, কেননা মায়ানমারের সাথে আসামে কোনো বাউন্ডারি নেই। দেখতে পাচ্ছেন এই জায়গায় অরুণাচল প্রদেশ এই জায়গা অবধি পর্যন্ত এসেছে, তারপরে নাগাল্যান্ড, মণিপুর, অর্থাৎ মণিপুর, নাগাল্যান্ড মায়ানমারের সাথে কি করে বাউন্ডারি শেয়ার করে। কিন্তু আসাম শুধুমাত্র দুইটি দেশের সাথে তার বাউন্ডারি শেয়ার করে, নাম্বার 1 হচ্ছে বাংলাদেশ আর নাম্বার 2 হচ্ছে ভুটান। এই দুইটি দেশের সাথে কি করে তার বাউন্ডারি শেয়ার করে। তো বলতে পারে আসামের ইন্টারন্যাশনাল বাউন্ডারি কয়টি দেশের সাথে সংযুক্ত রয়েছে, তা হচ্ছে বাংলাদেশ অ্যান্ড ভুটান। এই জায়গা থেকে আমাদের আরেকটি কনসেপ্ট ক্লিয়ার হলো। এই জায়গায় আরেকটি প্রশ্ন ক্রিয়েট হতে পারে যে বাংলাদেশের সাথে যে বাউন্ডারি শেয়ার করেছে তা কতটুকু স্কোয়ার কিলোমিটার দূরে শেয়ার করেছে। তাই এই জায়গায় আমাদের পয়েন্ট মনে রাখবেন, বাংলাদেশের সাথে যে বর্ডার শেয়ার করেছে তা হচ্ছে 2.7.5 কিলোমিটার স্কোয়ার। মনে রাখবেন 266.5 কিলোমিটার স্কোয়ার বাংলাদেশের সাথে কি করেছে, শেয়ার করেছে। বাংলাদেশের সাথে কতটুকু শেয়ার করেছে, 266.5 কিলোমিটার স্কোয়ার, বা আসামের এই বাউন্ডারিটুকু শেয়ার করেছে এই জায়গাটা। আর যদি বলে ভুটানের সাথে কতটুকু বাউন্ডারি শেয়ার করেছে, তা হচ্ছে 265.8 কিলোমিটার স্কোয়ার। এই জায়গা থেকে আরেকটি আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল। যদি বলে আসাম ভুটানের সাথে কতটা বাউন্ডারি শেয়ার করেছে, কত কিলোমিটার, তা হবে 265.8 কিলোমিটার স্কোয়ার। তো আশা করি এই জায়গা থেকে প্রশ্ন ক্রিয়েট হলে আপনারা ডেফিনেটলি দিতে পারবেন। এই জায়গা থেকে আরও প্রশ্ন আসতে পারে, এই ম্যাপ থেকে আর কি প্রশ্ন আসতে পারে যে যদি বলে আসামের নর্থের দিকে কোন দেশটি রয়েছে। যদি দেশ থেকে প্রশ্ন করে, স্টেট থেকে বললে তো বলবেন অরুণাচল প্রদেশ রয়েছে। যদি দেশ থেকে আস্কিং করতে বলবেন নর্থে কি রয়েছে, ভুটান রয়েছে। আর যদি বলে আসামের ইস্টে কোন দেশ রয়েছে, আসামের ইস্টে দেখতে পাচ্ছেন মায়ানমার রয়েছে। যদি বলে আসামের সাউথে কোন দেশ রয়েছে, সাউথে হচ্ছে এই জায়গায় সাগর রয়েছে, কোনো দেশ নেই। সাউথ এই বাংলাদেশকেও নিতে পারেন, অথবা সাউথ ওয়েস্টকে বাংলাদেশকে, ওয়েস্ট নয় অর্থাৎ সাউথ ওয়েস্টের মধ্যেও বাংলাদেশকে নিতে পারেন। তো এই জায়গাটুকু মাইন্ডের মধ্যে ফিক্স করে রাখবেন, যাতে আপনার চোখের সামনে থাকে, নজরের মধ্যে সামনে থাকে। বারবার যদি ওয়াচ করেন, বারবার দেখেন ম্যাপটি, তখন নজরের সামনে চলে আসবে। যখন যে কোনো ডাইরেকশন থেকে আস্কিং করুক না কেন, ডাইরেকশন থেকে যদি আস্কিং করে আপনারা 100% আনসার করতে পারবেন। এই হচ্ছে বেসিক আমাদের কনসেপ্ট। এখন আমরা দেখব এই নর্থ ইস্টের মধ্যে কখনো আস্কিং করে
যে কোন স্টেটটি সবথেকে বড়, কোন স্টেটটি সবথেকে ছোট, এইভাবে আস্কিং করতে পারে। তো দেখি আমাদের কি কি প্রশ্ন তৈরি হতে পারে। বিলকুল আমরা কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে আমাদের ক্লাস ক্লিয়ার করব। তো নাম্বার 1 কনসেপ্ট আমাদের জানতে হবে যে বড় এবং ছোট এই জায়গার মধ্যে 3 ধরনের প্রশ্ন ক্রিয়েট হতে পারে। কত ধরনের প্রশ্ন? 3 ধরনের। কি কি স্যার বলবেন? আপনারা অনেকে বলবেন স্যার নাম্বার 1 সবথেকে বড় স্টেট কোনটি, নাম্বার 2 সবথেকে ছোট স্টেট কোনটি নর্থ ইস্টের মধ্যে, অথবা সবথেকে পপুলেটেড স্টেট কোনটি, সবথেকে লোয়েস্ট পপুলেটেড স্টেট কোনটি, অথবা লিস্ট পপুলেটেড স্টেট কোনটি। হ্যাঁ ঠিকই আছে, কিন্তু আরেক ধরনের প্রশ্ন তৈরি হতে পারে, আরও 2 ধরনের প্রশ্ন তৈরি হতে পারে। নাম্বার 1 হচ্ছে প্রশ্ন হতে পারে যে নর্থ ইস্টের মধ্যে সবথেকে বেশি এরিয়া ওয়াইজ বড় স্টেট কোনটি। তো আমরা একে একে ক্লিয়ার করি। এরিয়া ওয়াইজ বড় অর্থাৎ লার্জেস্ট ইন এরিয়া, লার্জেস্ট এরিয়া হচ্ছে এই নর্থ ইস্টের মধ্যে, এই 7 সিস্টারের মধ্যে লার্জেস্ট এরিয়া হচ্ছে এপি অর্থাৎ অরুণাচল প্রদেশ। সবথেকে বড় এরিয়া যদি বলা হয় তা হবে অরুণাচল প্রদেশ। আর সবথেকে স্মলেস্ট যদি এরিয়া আস্কিং করে, স্মলেস্ট এরিয়া হবে, আপনারা মনে রাখবেন ত্রিপুরা। স্মলেস্ট এরিয়া কি হবে? ত্রিপুরা হবে। টিআর আমি শর্ট ফর্ম লিখেছি, ত্রিপুরা মনে রাখবেন। এপি মিনস হচ্ছে অরুণাচল প্রদেশ, টিআর মিনস হচ্ছে ত্রিপুরা। তারপরে এই যে হয়ে গেল স্মলেস্ট লার্জেস্ট, তারপরে আবার স্মলেস্ট লার্জেস্ট হতে পারে কি হতে পারে? যে পপুলেশনের দিক থেকে মোস্ট পপুলেটেড অথবা হাইয়েস্ট পপুলেটেড স্টেট কোনটি, হাইয়েস্ট পপুলেশন, হাইয়েস্ট পপুলেশন কোন স্টেটের মধ্যে? নর্থ ইস্টের মধ্যে রয়েছে। মনে রাখবেন সবথেকে হাইয়েস্ট পপুলেশন আসামের মধ্যে, আমাদের আসামের মধ্যে রয়েছে সবথেকে হাইয়েস্ট পপুলেশন। এখন যেহেতু হাইয়েস্ট পপুলেশন প্রশ্ন তৈরি হয়েছে, তার থেকে এগেইনস্ট অপোজিট একটি প্রশ্ন তৈরি হতে পারে। তা কি হবে? লিস্ট পপুলেশন অথবা লোয়েস্ট পপুলেশন বলতে পারেন। লোয়েস্ট পপুলেশন কোন স্টেটের মধ্যে রয়েছে? মনে রাখবেন লোয়েস্ট পপুলেশন হচ্ছে মিজোরামের মধ্যে রয়েছে। লোয়েস্ট পপুলেশন কোন স্টেটের মধ্যে রয়েছে? মিজোরামের মধ্যে রয়েছে। আবারও আমাদের আস্কিং করতে পারে আরও হাইয়েস্ট লোয়েস্ট থেকে, যে এই নর্থ ইস্টের স্টেটের মধ্যে কোন স্টেটের মধ্যে পপুলেশনের ঘনত্ব অর্থাৎ পপুলেশন ডেন্সিটি সবথেকে বেশি। এই জায়গা থেকে প্রশ্ন তৈরি হয়। অনেকে শুধু এই 4টি প্রশ্ন শিখেই মনে করেন আমার তো হয়ে গেছে, নর্থ ইস্ট থেকে যদি প্রশ্ন আসে একটি প্রশ্ন মিস যাবে না, সব প্রশ্নের আনসার দিতে পারবো। কিন্তু আরও যে প্রশ্ন তৈরি হতে পারে তা আমরা কিন্তু অনেকে তা খেয়ালই করি না, বিলকুল ইগনোর করে থাকি। তাও ইম্পর্টেন্ট প্রশ্ন হতে পারে যে হাইয়েস্ট পপুলেশন ডেন্সিটি কি হতে পারে? এই নর্থ ইস্টের স্টেটের মধ্যে কোন স্টেটের মধ্যে হাইয়েস্ট পপুলেশন ডেন্সিটি রয়েছে? ডেন্সিটি মিনস হচ্ছে ঘনত্ব, হাইয়েস্ট পপুলেশন ডেন্সিটি। হাইয়েস্ট পপুলেশন ডেন্সিটি হচ্ছে আসামের মধ্যে। মনে রাখবেন হাইয়েস্ট পপুলেশন ডেন্সিটি হচ্ছে আসামের মধ্যে। তো সবথেকে পপুলেশন ডেন্সিটি হচ্ছে আসামের মধ্যে। এবং আমরা যদি দেখি সবথেকে লিস্ট পপুলেশন অর্থাৎ লোয়েস্ট পপুলেশন ডেন্সিটি হচ্ছে, লোয়েস্ট পপুলেশন ডেন্সিটি হচ্ছে অরুণাচল প্রদেশের মধ্যে। মনে রাখবেন লোয়েস্ট পপুলেশন ডেন্সিটি হচ্ছে অরুণাচল প্রদেশের মধ্যে। লোয়েস্ট পপুলেশন ডেন্সিটি অরুণাচল প্রদেশের মধ্যে। তো আমরা অরুণাচল প্রদেশ থেকে 2টি প্রশ্ন অলরেডি আমাদের হয়ে গেল। তারপর যদি আমরা দেখি লোয়েস্ট পপুলেশন ডেন্সিটি হয়ে গেল, দেখতে পাচ্ছেন 6টি প্রশ্ন অলরেডি তৈরি হয়ে গিয়েছে। আরও 2টি প্রশ্ন তৈরি হতে পারে যদি বলে হাইয়েস্ট লিটারেসি রেট কোন জায়গার মধ্যে রয়েছে? হাইয়েস্ট লিটারেসি, হাইয়েস্ট লিটারেসি রেট কোন স্টেটের মধ্যে রয়েছে? মনে রাখবেন এই নর্থ ইস্টের স্টেটের মধ্যে সবথেকে বেশি শিক্ষিত মানুষ, হাইয়েস্ট লিটারেসি রেট হচ্ছে মিজোরামের মধ্যে। হাইয়েস্ট লিটারেসি রেট হচ্ছে মিজোরামের মধ্যে। এবং লোয়েস্ট লিটারেসি রেট হচ্ছে সবথেকে নিম্ন স্তরের লিটারেসি রেট হচ্ছে অরুণাচল প্রদেশের মধ্যে। তো আশা করি দেখতে পাচ্ছেন এই নর্থ ইস্ট থেকে আমরা পূর্বে দেখলাম বাউন্ডারি থেকে, ডাইরেকশন থেকে,
কোন কোন প্রশ্ন তৈরি হতে পারে, বর্ডার লাইন থেকে কী কী তৈরি হতে পারে আমরা দেখেছি। যদি এরপর আমাদের প্রশ্ন করে হাইয়েস্ট লোয়েস্ট থেকে, তাহলে আমাদের দেখতে পাচ্ছেন 8টি প্রশ্ন হয়েছে, অর্থাৎ 8 ধরনের প্রশ্ন হতে পারে। আমরা দেখতে পাচ্ছি হাইয়েস্ট বলে দেখেন লার্জেস্ট এরিয়া হচ্ছে অরুণাচল প্রদেশ নর্থ ইস্টের মধ্যে, স্মলেস্ট এরিয়া হচ্ছে ত্রিপুরা পুরা নর্থ ইস্টের মধ্যে, হাইয়েস্ট পপুলেশন হচ্ছে আসামের মধ্যে, লোয়েস্ট পপুলেশন হচ্ছে মিজোরামের মধ্যে, তারপরে হাইয়েস্ট পপুলেশন ডেন্সিটি হচ্ছে আসামের মধ্যে, আর লোয়েস্ট পপুলেশন ডেন্সিটি হচ্ছে অরুণাচল প্রদেশের মধ্যে, আর হাইয়েস্ট তারপরে লিটারেসি রেট হচ্ছে মিজোরামের মধ্যে, আর লোয়েস্ট লিটারেসি রেট হচ্ছে আমাদের এই অরুণাচল প্রদেশের মধ্যে। তো দেখতে পাচ্ছেন অরুণাচল প্রদেশ থেকে শুধুমাত্র 3টি আমাদের প্রশ্ন এই জায়গায় ক্রিয়েট হয়েছে। তো দেখতে পারেন কত ধরনের প্রশ্ন, কত রকম প্রশ্ন, কতভাবে প্রশ্ন তৈরি হতে পারে, ক্রিয়েট হতে পারে। তো আমাদের যদি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায় ওভারঅল, তো যে কোনো উপায়ে প্রশ্ন করুক আমরা প্রতিটি প্রশ্নের আমরা জবাব দিতে পারবো, তা কোনো ম্যাটার নয়। আশা করি এই জায়গা থেকে আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গিয়েছে, এই জায়গা তার কোনো ডাউট নেই। আমাদের নর্থ ইস্টের ম্যাথ থেকে, ডাইরেকশন থেকে যদি কোনো প্রশ্ন করে আমাদের একটিও প্রশ্ন মিস যাবে না, আর যদি আমাদেরকে হাইয়েস্ট লোয়েস্ট থেকে প্রশ্ন করে তাও আমাদের মিস যাবে না। আশা করি প্রতিটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে গিয়েছে। এখন আমরা সামনের দিকে অগ্রসর হই। ক্লাসের মধ্যে মনে রাখবেন, যখনও আমার কোনো একটি পয়েন্ট মনে আসবো আমি আপনাদেরকে সঙ্গে সঙ্গে দিয়ে দেবো, হয়তো রিলেটেড নাও হতে পারে এই টপিকে রিলেটেড, কিন্তু মনে রাখবেন যা মনে আসবে আমি বলে দেবো, কেননা আপনাদের জন্য প্রতিটা ইচ অ্যান্ড এভরি পয়েন্ট ইম্পর্টেন্ট, কেননা এক্সামের মধ্যে কাজে আসবে। তো দেখি আমার একটি মনে আসলো, অনেক সময় কি হয় কনফিউশন ক্রিয়েট হয়। আমাকে একজন ফোন করে বলেছিলেন যে স্যার ভারতবর্ষের মধ্যে সবথেকে লংগেস্ট রিভার কোনটি, কখনো ব্রহ্মপুত্র কখনো গঙ্গা বলে, তো আমরা কোনটি ধরবো? এই জায়গার মধ্যে একটি কনফিউশন ক্রিয়েট হয়। এই কনফিউশনটাই এখন আমি আপনাদেরকে ভেঙে দিচ্ছি, মনে রাখবেন। আরেকটি কথা, এর পূর্বে একটি কনসেপ্ট মনে রাখেন, এক্সামের মধ্যে আসে যে ওয়ার্ল্ডের মধ্যে সবথেকে স্মলেস্ট অথবা বিগেস্ট, স্মলেস্ট রিভার আইল্যান্ড কোনটি, তার অথবা ওয়ার্ল্ডের মধ্যে লার্জেস্ট রিভার আইল্যান্ড কোনটি। এই জায়গা থেকে দুইটি প্রশ্ন তৈরি হয়, কিন্তু এই প্রশ্ন দুটি বিলকুল ইজি, যেহেতু এই দুইটি প্রশ্নের আনসার একই জায়গা থেকে ক্রিয়েট হয়, একই রিভার থেকে, যা আমাদের সবার পরিচিত রিভার, তা হচ্ছে ব্রহ্মপুত্র রিভার থেকে হয়। আমরা জানি ব্রহ্মপুত্র রিভারের মধ্যে 2টি দ্বীপ রয়েছে, একটি হচ্ছে উমানন্দ দ্বীপ আর একটি হচ্ছে মাজুলি দ্বীপ, আমরা সবাই জানি। আর মাজুলি দ্বীপ মনে রাখবেন, মাজুলি দ্বীপ 2014-এ মেবি ডিস্ট্রিক্ট হয়েছে আসামের, এর পূর্বে ডিস্ট্রিক্ট ছিল না, জাস্ট একটি আইল্যান্ড ছিল। তো মাজুলি দ্বীপ একটি আইল্যান্ড। তো ওয়ার্ল্ডের মধ্যে ইম্পর্টেন্ট প্রশ্ন, ওয়ার্ল্ডের মধ্যে সবথেকে স্মলেস্ট রিভার আইল্যান্ড হচ্ছে উমানন্দ দ্বীপ, যাকে আমরা পিকক আইল্যান্ড বলে জানি। গুয়াহাটি শহরের গেলেই আপনি ঘুরতে যেতে পারবেন। আমি গিয়েছি উমানন্দ দ্বীপের মধ্যে, পিকক আইল্যান্ডে গিয়েছি। অ্যান্ড অলসো আমার ভাগ্য মেবি ভালো ছিল, আমি ওই ব্রহ্মপুত্রের মধ্যে ডলফিন দেখেছিলাম, ডলফিন নিজের চোখে দেখেছিলাম ব্রহ্মপুত্রের মধ্যে যখন পিকক আইল্যান্ডে ঘুরতে যাই। তো যাই হোক, আপনারা যাবেন, ট্রাভেলিং ইজ এ পার্ট অফ এডুকেশন। তো ঘুরলে অনেকটা নলেজ হবে, মিউজিয়াম রয়েছে, স্টেট মিউজিয়ামে অনেক কিছু দেখতে পারবেন, যাবেন ঘুরে। তারপর আমরা দেখব, তো ওয়ার্ল্ডের মধ্যে স্মলেস্ট রিভার আইল্যান্ড হচ্ছে উমানন্দ দ্বীপ, যা গুয়াহাটির মধ্যে রয়েছে। কোন রিভারের মধ্যে? তা হচ্ছে ব্রহ্মপুত্র রিভারের মধ্যে। যদি বলে কোন স্টেট বলতে পারবেন, ডেফিনেটলি আসামের মধ্যে। আর ওয়ার্ল্ডের মধ্যে লার্জেস্ট রিভার আইল্যান্ড হচ্ছে মাজুলি আইল্যান্ড, তা হচ্ছে সেম ব্রহ্মপুত্রের মধ্যে অবস্থিত। তো এই 2টি পয়েন্ট মনে রাখবেন, 2টি প্রশ্ন 2টি আনসার বলে দিলাম। যেহেতু আমাদের ব্রহ্মপুত্রের কথা এসেছে, ব্রহ্মপুত্র রিভার যদি আমরা দেখি, তো ব্রহ্মপুত্র রিভারের কথা এসেছে, তো ব্রহ্মপুত্র রিভার থেকে আমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার করে নেই। আমাকে একজন ফোন করে বলেছেন যে স্যার রিভার থেকে আপনি আলোচনা করবেন যখন ক্লাস করবেন। তো যেহেতু আমাদের জিওগ্রাফির ক্লাস, জিওগ্রাফির সাথে সম্পর্ক রয়েছে রিভারগুলো, ল্যান্ড রিভার অলসো এগুলো রিলেটেড। তো আমরা কী করি, রিভার থেকে প্রশ্ন ক্লিয়ার করি। নাম্বার 1 দেখব, ব্রহ্মপুত্র এই রিভারের কোন জায়গা থেকে উৎপত্তি হয়েছে, কোন জায়গা দিয়ে আসামে ভারতবর্ষের মধ্যে প্রবেশ করেছে, কোন জায়গা দিয়ে সে প্রবাহিত হয়ে গিয়েছে, তা আমাদের প্রয়োজন, এবং ব্রহ্মপুত্রের লেংথ কতটুকু রয়েছে তা প্রয়োজন। আমরা জানি ব্রহ্মপুত্রের লেংথ হচ্ছে 2900 কিলোমিটার স্কোয়ার, সবাই আমরা জানি, কিলোমিটার স্কোয়ার বলতে পারেন, কিলোমিটার
স্কয়ার। তো ব্রহ্মপুত্র রিভার এর সাথে আরেকটি কনসেপ্ট ক্লিয়ার করব, গঙ্গা রিভারও লেখা নেই। গঙ্গা রিভার আমাদের ভারতবর্ষের ন্যাশনাল রিভার, মনে রাখবেন। আর ন্যাশনাল রিভার তা অ্যাডপশন করা হয় অফিসিয়ালি গঙ্গা রিভারকে 4 নভেম্বর 2008-এ। 4 নভেম্বর 2008-এ গঙ্গা রিভারকে অফিসিয়ালি অ্যাডাপ্ট করা হয় এজ এ ন্যাশনাল রিভার হিসেবে। গঙ্গা রিভারের আমরা সবাই জানি গঙ্গা রিভারের লেন্থ হচ্ছে 2500 কিলোমিটার, অথবা কখনো 2500 কিলোমিটার স্কোয়ার, অথবা কখনো লেখা হয় 2525। মনে রাখবেন, এই জায়গায় কনফিউজ হতে পারে। কখনো 4টি অপশনের মধ্যে যদি 2500 না থাকে, 2525 থাকে, তাহলে 2525-এর দিকে চলে যাবেন। অর্থাৎ 2500 কিলোমিটার বলা হয়, অথবা 2525 কিলোমিটারও বলা হয় গঙ্গার লেন্থ। তো আমরা দেখলাম ব্রহ্মপুত্র রিভারের লেন্থ হচ্ছে 2900 কিলোমিটার, আর গঙ্গায় রিভারের লেন্থ হচ্ছে 2500 কিলোমিটার। এখন বলবেন স্যার এক জায়গায় কেন লিখলেন? এই জায়গায় এই জন্য লিখলাম যে আমাকে এই জায়গা থেকে একটি প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন আমাদের ক্লিয়ার করতে হবে। যদি আমাদের প্রশ্ন করে এক্সামের মধ্যে যে ভারতবর্ষের মধ্যে সবথেকে লম্বা রিভার কোনটি, আপনারা আনসার দিতে পারবেন যে এই জায়গায় যদি লেন্থ জানা থাকে, আর আপনারা যদি একসাথে কনসেপ্টটা ক্লিয়ার করেন। আমি সবসময় কী করি, নলেজগুলি লিঙ্কেজ হিসাবে নিয়ে আসি, যাতে আপনাদের কনসেপ্টটা বিলকুল ক্লিয়ার হয়ে যায়, কোনো ডাউট না থাকে। এই জন্য গঙ্গা ব্রহ্মপুত্র একসাথে নিয়ে আসলাম। আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন যে ব্রহ্মপুত্রের রিভারের লেন্থ হচ্ছে 2900 কিলোমিটার স্কোয়ার, আর গঙ্গায়ের লেন্থ হচ্ছে 2500 কিলোমিটার স্কোয়ার বা 2525 কিলোমিটার স্কোয়ার। এখন এই জায়গায় বলেন, যদি আমি আস্কিং করি, আপনাদেরকে বলি যে এই জায়গার মধ্যে সবথেকে লম্বা রিভার কোনটি, আপনারা বলবেন ডেফিনেটলি ব্রহ্মপুত্র। তো এই কথা মনে রাখেন, যদি প্রশ্ন করে ভারতবর্ষের সবথেকে লম্বা নদী কোনটি, তা হবে ব্রহ্মপুত্র। আর যদি বলে ভারতবর্ষের মধ্যে প্রবাহিত নদী কোনটি, তা হচ্ছে গঙ্গা। এই জায়গায় কেন বললাম, কেননা এসএসসির মধ্যে অনেকের প্রশ্নের মধ্যে এইভাবে ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন করে। ব্রহ্মপুত্র রিভার শুরু হয়েছে হিমালয় থেকে, কৈলাস রেঞ্জ থেকে, হিমালয়ের কৈলাস রেঞ্জ থেকে ব্রহ্মপুত্র রিভার আরম্ভ হয়েছে। আর ব্রহ্মপুত্র রিভার দেখতে পাচ্ছেন হিমালয়ের, এই হচ্ছে মায়ানমার, আর হিমালয়ের কৈলাস রেঞ্জ থেকে আরম্ভ হয়ে তারপর সে কী হয়েছে, এই অরুণাচল প্রদেশ দিয়ে আসামের মধ্যে, ভারতবর্ষের মধ্যে সে কী করেছে, এসেছে। যদি প্রশ্ন করে ব্রহ্মপুত্র রিভার কোন দিক থেকে ভারতের মধ্যে প্রবেশ করেছে, তা হচ্ছে অরুণাচল প্রদেশকে ক্রস করে তিব্বত দিয়ে, অর্থাৎ কৈলাস পর্বতের পর তিব্বতে আসে। তিব্বতের পর আমরা জানি মায়ানমারের পার্ট হচ্ছে তিব্বত। তিব্বত থেকে তিব্বতের গুরু ছিলেন দালাই লামা, অরুণাচল প্রদেশে আশ্রয় নিয়েছিলেন। আর আশ্রয় নেওয়ার ফল ভারতরা আশ্রয় দিয়েছিল, যার ফলস্বরূপ চায়না এবং ভারতের মধ্যে ওয়ার হয়েছিল, আমরা সবাই জানি। তা আমাদের হিস্ট্রির কথা জিওগ্রাফিতে আনবো না। তো তিব্বত দিয়ে এই ব্রহ্মপুত্র রিভারটি কি হয়, আসামের মধ্যে, অরুণাচল প্রদেশ হয়ে আসামের মধ্যে প্রবেশ করে। এখন এই জায়গা হচ্ছে অরুণাচল প্রদেশ, ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করেন। আর যদি সে আসামে প্রবেশ করতে চায়, ভারতে প্রবেশ করতে চায়, তাহলে আসামে যদি আসে, তাহলে কি হবে, আসামের হচ্ছে প্রধান রিভার ব্রহ্মপুত্র এন্ড বরাক। তো ব্রহ্মপুত্র হচ্ছে প্রধান রিভার। তো কোথায় থেকে আসলো, প্রথমে কি করতে হবে, তাকে অরুণাচল প্রদেশকে ক্রস করতে হবে। তাই মনে রাখবেন, ভারতবর্ষের মধ্যে প্রবেশ করেই ব্রহ্মপুত্র রিভারটি সর্বপ্রথম কি করেছিল, আসামকে টাচ করার পূর্বে সে অরুণাচল প্রদেশকে টাচ করে তারপরে এসেছিল। তাই আমরা দেখব অরুণাচল প্রদেশ এন্ড আসামের মধ্যে একটি রিভার রয়েছে, যাকে আমরা ভূপেন হাজারিকা রিভার বলে জানি। রিভারের মধ্যে আলোচনা করব, সবটুকু দেখবেন। তা সব থেকে ভারতবর্ষের লংগেস্ট রিভার বলে ধরা হয়, তাকে দলাসুদিয়া রিভারও বলা হয়। তা আসাম এবং অরুণাচল প্রদেশকে লিঙ্ক করেছে, অর্থাৎ এই ব্রহ্মপুত্র রিভারের উপরে তা বৃষ্টি রয়েছে। তো ব্রহ্মপুত্র রিভার সর্বপ্রথম কি হয়েছে, তিব্বত দিয়ে কৈলাস রেঞ্জ থেকে হিমালয়ের তিব্বত দিয়ে আসামে প্রবেশ করেছে, তারপরে বাংলাদেশে চলে গিয়েছে। অর্থাৎ ভারতবর্ষের মধ্যে তেমন প্রবাহিত হয়নি, অর্থাৎ বয়ে যায়নি। তাই যদি প্রশ্ন করে যে কোন রিভারটি ভারতবর্ষের মধ্যে ভারতবর্ষের সবথেকে লংগেস্ট রিভার, তা হবে ব্রহ্মপুত্র। আর যদি বলে ভারতবর্ষের মধ্যে প্রবাহিত সবথেকে বড় কোনটি রিভার, তা হচ্ছে গঙ্গা রিভার। এই গঙ্গা রিভার এবং ব্রহ্মপুত্র থেকে আমাদের এই জায়গার যে কনসেপ্টটা রয়েছে, তা আশা করি ক্লিয়ার হয়ে গিয়েছে। এখন আমরা দেখি ব্রহ্মপুত্রের উপরে 6টি রিভার রয়েছে। দেয়ার আর 6 রিভার ওভার দ্য ব্রহ্মপুত্র ও ব্রহ্মপুত্রস রিভার। এই ব্রহ্মপুত্রর নদীর উপরে 6টি রিভার রয়েছে। এই 6টি রিভার থেকে 6টি ব্রিজ রয়েছে। এই 6টি পুল থেকে, 6টি ব্রিজ থেকে, 6টি সেতু থেকে প্রশ্ন তৈরি হয়, এক্সামের মধ্যে আসে। প্রতিটি কম্পিটিটিভ এক্সাম, আসাম রিলেটেড, আসাম পুলিশ হোক বা আসামের যে কোনো এক্সাম হোক, প্রশ্ন হয় এবং সেন্ট্রাল লেভেল তাও প্রশ্ন ক্রিয়েট হয়। তো আমরা দেখি একে একে করে, আর তা আমরা সাজিয়ে অ্যারেঞ্জ করে শিখবো, যাতে যদি প্রশ্ন করে তারতম লংগেস্ট রিভার, লংগেস্ট ব্রিজ কোনটি, আসামের 4th কোনটি, 5th কোনটি, তা সবটুকু আমরা দিতে পারি। তাই এলোমেলো না করে অ্যারেঞ্জ করে আমরা শিখি প্রথম থেকে শেষ অবধি পর্যন্ত। তো ব্রহ্মপুত্র রিভারের উপরে কয়টি ব্রিজ রয়েছে? ব্রহ্মপুত্র রিভারের উপরে টোটাল 6টি ব্রিজ রয়েছে। আমরা একে একে দেখি। নাম্বার 1 হচ্ছে
ভূপেন হাজারিকা। ভূপেন হাজারিকা ব্রিজ নাম্বার 1, যাকে আমরা আরেক নামে জানি তা হচ্ছে দোলাসেদিয়া সেতু। দোলাসেদিয়া সেতু। তো নাম্বার 1 কনসেপ্ট যে ব্রহ্মপুত্রের মধ্যে এই ভূপেন হাজারিকা সেতুটি কোন জায়গায় রয়েছে? ব্রহ্মপুত্র রিভারের উপরে সেতুটি রয়েছে বা ব্রিজটি রয়েছে। তার লেংথ হচ্ছে কতটুকু? তার লেংথ হচ্ছে 9.15 কিলোমিটার স্কোয়ার। 9.15 কিলোমিটার স্কোয়ার। তো নাম্বার 1 প্রশ্ন দেখলাম। তারপর এই ভূপেন হাজারিকা সেতুকে মনে রাখবেন ভারতবর্ষের সবথেকে লংগেস্ট সেতু বা লংগেস্ট ব্রিজ বলা হয়। ভারতবর্ষের মধ্যে সবথেকে লম্বা সেতু কোনটি যদি প্রশ্ন আসে তা ভূপেন হাজারিকা অ্যান্ড অলসো নন দোলাসেদিয়া সেতু। দোলাসেদিয়া সেতু বলে জানা যায় ভূপেন হাজারিকা সেতুকে। এই জায়গার কনসেপ্টটি ক্লিয়ার করবেন। তারপর এই জায়গা থেকে আরেকটি আমাদের প্রশ্ন তৈরি হতে পারে কি যে এই দোলাসেদিয়া, যেমন লাস্ট এক্সামের মধ্যে তার গ্রেডের এক্সামের মধ্যে একটি প্রশ্ন এসেছিল যে যোগীগুপা এবং পঞ্চরত্নকে কোন রিভার যুক্ত করেছিল? তা হচ্ছে নরনারায়ণ সেতু। অনেকে ভুল করে এসেছেন, জানেন না, এই জন্য ভুল করে এসেছেন। তো আমরা নরনারায়ণ সেতু দেখবো ব্রহ্মপুত্রের মধ্যে রয়েছে, তা আমরা একে একে আলোচনা করব। তো এই জন্য এই জায়গায় প্রশ্ন ক্রিয়েট হতে পারে যে এই ভূপেন হাজারিকা সেতু কোন কোন অঞ্চলকে বা কোন কোন স্টেটকে বা কোন কোন ডিস্ট্রিক্টকে কি করেছে? লিঙ্ক করেছে, একত্রিত করেছে। তা কি হবে? আসাম এবং অরুণাচল প্রদেশ। পূর্বে আমি বলেছি আপনাদেরকে আসাম প্লাস অরুণাচল প্রদেশ। এপি মিন্স অরুণাচল প্রদেশ। তো মনে রাখবেন ভূপেন হাজারিকা সেতু হচ্ছে সবথেকে লংগেস্ট সেতু ইন্ডিয়ার মধ্যে, এবং যদি বলে ব্রহ্মপুত্রের উপরে সবথেকে লংগেস্ট সেতু তাও ভূপেন হাজারিকা হবে। তার অপর নাম হচ্ছে দোলাসেদিয়া রিভার। তা কি করেছে? তা যখন ব্রহ্মপুত্র এই যে পাশ দিয়ে যখন প্রবেশ করেছে, এই আসাম এবং অরুণাচল প্রদেশের মধ্যে ব্রিজটি রয়েছে, আসাম এবং অরুণাচল প্রদেশকে লিঙ্ক করেছে এই ভূপেন হাজারিকা সেতুটি। তো আমাদের নাম্বার 1 কনসেপ্ট ক্লিয়ার হয়ে গিয়েছে। নাম্বার 2 হচ্ছে আমাদের বগিবিল সেতু, বগিবিল ব্রিজ যাকে আমরা বলি। বগিবিল ব্রিজ। বগিবিল ব্রিজের লেংথ হচ্ছে 4.94 কিলোমিটার স্কোয়ার। মনে রাখবেন এই লেন্থগুলো এক্সামে আসতে পারে, প্রশ্ন তৈরি হতে পারে। তো বগিবিল ব্রিজ হচ্ছে তার লেন্থ হচ্ছে কতটুকু? 4.94 কিলোমিটার স্কোয়ার। তা কোন জায়গার মধ্যে রয়েছে বগিবিল ব্রিজটি? বগিবিল ব্রিজটি রয়েছে ডিব্রুগড়ের মধ্যে। আর সে কী করেছে? ডিব্রুগড় এবং ধেমাজিকে, এই দেখতে পাচ্ছেন আসামের ম্যাপ, কোন জায়গায় ডিব্রুগড় রয়েছে বলতে পারবেন? এই হচ্ছে দরং, চড়াইদেও, উদালগুড়ি, ডিব্রুগড়। আচ্ছা, ডিব্রুগড় অ্যান্ড ধেমাজিকে, এই হচ্ছে ডিব্রুগড় আর এই হচ্ছে ধেমাজি, অর্থাৎ এই জায়গার মধ্যে ব্রিজটি রয়েছে। এই ডিব্রুগড় আর ধেমাজিকে কি করেছে? সে কানেক্ট করেছে। কোন ব্রিজটি? তা হচ্ছে বগিবিল ব্রিজ। বগিবিল ব্রিজ কোন কোন ডিস্ট্রিক্টকে? আসামের 2টি ডিস্ট্রিক্টকে কানেক্ট করেছে, আর তা হচ্ছে ধেমাজি এবং ডিব্রুগড়। তো আমরা এই জায়গায় লিখে নেই। ধেমাজি অ্যান্ড ডিব্রুগড়কে কানেক্ট করেছে এই বগিবিল ব্রিজটি। তার লেন্থ হচ্ছে 4.94 কিলোমিটার স্কোয়ার। তারপরে 4তম ব্রিজ আমরা দেখি। 4তম ব্রিজ কি রয়েছে? 4তম ব্রিজ হচ্ছে আমাদের কলিয়াবোমরা সেতু। কলিয়াবোমরা সেতু হচ্ছে 4তম ব্রিজ। তা হচ্ছে ব্রিজ বলতে পারেন, সেতু বলতে পারেন। কলিয়াবোমরা সেতু এর লেংথ হচ্ছে 3.15 কিলোমিটার স্কোয়ার। 3.15 কিলোমিটার স্কোয়ার। মনে রাখবেন এই কথাগুলো। 3.15 কিলোমিটার স্কোয়ার। দেখতে পাচ্ছেন আমি অ্যারেঞ্জ করে আপনাদেরকে দিয়ে দিচ্ছি যাতে কনফিউশন ক্রিয়েট না হয়। 9 কিলোমিটার, 4 কিলোমিটার, 3 কিলোমিটার, তার একসাথে সিকোয়েন্স অনুসারে আসছে। তো কলিয়াবোমরা সেতু কোন কোন স্টেটকে কী করেছে? কোন কোন ডিস্ট্রিক্টকে বা স্টেটকে একত্রিত করেছে? তা হচ্ছে কলিয়াবোমরা সেতু শোনিতপুর এবং তার সাথে নোয়াগাঁওকে কী করেছে? এই জায়গায় হচ্ছে কলিয়াবোমরা সেতুটি। এই দেখতে পাচ্ছেন ম্যাপ, এই শোনিতপুর, এই হচ্ছে নোয়াগাঁও। শোনিতপুর এবং নোয়াগাঁওকে সে কী করেছে? সে কানেক্ট করেছে। যদি প্রশ্ন করে এই কলিয়াবোমরা সেতুটি কোন সিটির মধ্যে রয়েছে? তা হচ্ছে তেজপুরের মধ্যে। আমরা জানি শোনিতপুরের একটি ফেমাস সিটি রয়েছে, শহর রয়েছে, যাকে তেজপুর বলা হয়। আর এই তেজপুরের মধ্যে এই কলিয়াবোমরা সেতুটি অবস্থিত রয়েছে, আর তার লেন্থ হচ্ছে 3.15 কিলোমিটার স্কোয়ার। এবং সে কী করেছে? শোনিতপুর এবং নোয়াগাঁও এই 2টি ডিস্ট্রিক্টকে একত্রিত করেছে।
শোনিতপুর আর নগাঁওকে একত্রিত করেছে। তো আমাদের 3টি ব্রিজ থেকে কনসেপ্ট ক্লিয়ার হয়ে গিয়েছে। তারপর আমরা দেখি এগুলি ইরেজ না করে দেখি, তাহলে কি করব আমরা যে কম্পেয়ার করে দেখতে পারবো ব্রিজগুলো থেকে। চতুর্থতম ব্রিজ হচ্ছে আমাদের উপরে লেখা নেই। চতুর্থতম ব্রিজ হচ্ছে আমাদের এই নরনারায়ণ সেতু, যা লাস্ট এক্সামের মধ্যে, তার গ্রেড 4 গ্রেড এক্সামের মধ্যে এসেছিল, তার নরনারায়ণ সেতু। নরনারায়ণ ব্রিজ। নরনারায়ণ ব্রিজের লেংথ হচ্ছে 2.284 কিলোমিটার স্কোয়ার, মনে রাখবেন। আর এই নরনারায়ণ সেতু 2টি জায়গাকে কানেক্ট করেছে, তা এক্সামের মধ্যে এসেছিল, দেখতে পারেন প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার নিয়ে। তা হচ্ছে যোগীগুপা এন্ড পঞ্চরত্ন। পঞ্চরত্ন, এই পঞ্চরত্ন যোগীগুপা এই 2টি জায়গাকে কানেক্ট করেছে। কোন রিভারটি? নরনারায়ণ ব্রিজ। তার লেংথ হচ্ছে 2.284 কিলোমিটার স্কোয়ার। তারপরে আমাদের 5th ব্রিজ কি হবে? 5th এবং 6th ব্রিজ হচ্ছে একদম ইকুয়াল। তা হচ্ছে আমরা সবাই জানি সরাইঘাট সেতু। সরাইঘাট সেতু হচ্ছে 2টি, তা আলোচনা করব ওল্ড সরাইঘাট সেতু এন্ড নিউ সরাইঘাট সেতু। তো নাম্বার 5-এ পড়বে ওল্ড সরাইঘাট সেতু, তাকে আমরা বলতে পারেন পুরানা সরাইঘাট সেতু, ওল্ড সরাইঘাট সেতু, বা সরাইঘাট সেতু 1-2 দিয়ে দিলেই, ওল্ড না দিয়ে সরাইঘাট সেতু 1, সরাইঘাট সেতু 2 এইভাবে দিয়ে দিই। সরাইঘাট ব্রিজ, তার লেংথ হবে 1.50 কিলোমিটার স্কোয়ার। অর্থাৎ তার লেংথ হচ্ছে 1.50 মিনস হচ্ছে জিরোর কোনো ভ্যালু নেই, 1.5 বললে পারবেন। 1.5 পয়েন্টের পরে জিরো দিলেও হয়, না দিলেও হয়। তো 1.50, কেননা আপনারা কখনো বলতে পারেন 1.5, তাই 1.50 আমি দিয়ে দিয়েছি। তা হচ্ছে 1.5 কিলোমিটার স্কোয়ার তার লেংথ। এবং এই সরাইঘাট সেতুটি কোন জায়গায় রয়েছে? তা হচ্ছে সরাইঘাটের মধ্যে রয়েছে, সরাইঘাটের মধ্যে রয়েছে। এবং এই সরাইঘাট সেতুটি ব্রহ্মপুত্র রিভারের সাউথ ব্যাঙ্ক অ্যান্ড নর্থ ব্যাঙ্ককে একত্রিত করেছে, অর্থাৎ দুনো পাশকে একত্রিত করেছে, তা কোনো ডিস্ট্রিক্টকে একত্রিত করেনি, একই ডিস্ট্রিক্টের মধ্যে, অর্থাৎ সরাইঘাটের মধ্যেই রয়েছে। আর সরাইঘাটের মধ্যে ব্রহ্মপুত্র প্রবাহিত হয়েছে, তার সাউথ ব্যাঙ্ক অ্যান্ড নর্থ ব্যাঙ্ককে একত্রিত করেছে। এই জায়গাটায় কনসেপ্ট মনে রাখবেন। তারপর হচ্ছে 6th ব্রিজ হচ্ছে সেম সরাইঘাট ব্রিজ, এই হচ্ছে 1, আর আরেকটি দিয়ে হবে 2, সরাইঘাট ব্রিজ 2। তার লেংথ হচ্ছে 1.49 কিলোমিটার স্কোয়ার। তো আমাদের টোটাল এই 6টি ব্রহ্মপুত্র রিভারের উপরে ব্রিজ রয়েছে, তা আমাদের ক্লিয়ার হয়ে গিয়েছে। এখন আবারও আমরা একবার রিভিশন দিই উপরে। এই সরাইঘাট সেতু 2, এই সরাইঘাট সেতু 2 থেকে আরও 2-3টি কথা মনে আসলো, আপনাদেরকে বলে দিই। সরাইঘাট সেতু 2টি হচ্ছে গুয়াহাটির মধ্যে অবস্থিত। আপনারা যদি উমানন্দ দ্বীপে যান, তাহলে গুয়াহাটি যে স্টেট মিউজিয়ামের পর গিয়ে যে স্টিমারের ঘাট রয়েছে, এই ঘাট থেকে একটু সামনে গেলেই সরাইঘাট সেতু 2টি পেয়ে যাবেন। তা গুয়াহাটি শহরের মধ্যে অবস্থিত রয়েছে। এবং নর্থ অ্যান্ড সাউথ ব্যাঙ্কে কী করেছে? সাইডকে, রিভারের তীরকে একত্রিত করেছে সরাইঘাট সেতু 2তে। এই সরাইঘাট সেতু 2 থেকে একটি প্রশ্ন আসতে পারে, এক্সট্রা পয়েন্ট মনে করে দিই আপনাদেরকে। সরাইঘাট সেতুটি ওয়ার্ক আরম্ভ হয়, সরাইঘাট সেতু 2 যেটি, যাকে সরাইঘাট সেতু নিউ বলা হয় অথবা নিউ সরাইঘাট সেতু বলা হয়, মনে রাখবেন ওল্ড এবং নিউ। সরাইঘাট সেতু 2কে নিউ বলা হয়। অর্থাৎ এই সরাইঘাট সেতুটি 2 যে সেতুটি রয়েছে, যার লেংথ রয়েছে 1.49 কিলোমিটার, তা ওয়ার্ক আরম্ভ হয়েছিল, কাজ আরম্ভ হয়েছিল 2007-এ। আর 7 থেকে শুরু করে কাজ করে 28 জানুয়ারি 2017-এ, 28 জানুয়ারি 2017-এ, অর্থাৎ 2017 সালে 28 জানুয়ারি 28 জানুয়ারিতে এই সরাইঘাট সেতু 2 এটি ওপেন করা হয়। মনে রাখবেন কোন সনে ওপেন করা হয়েছিল তা আসতে পারে। তো দেখতে পারেন সরাইঘাট সেতু 2 যখন ওপেন করা হয়, তখন যদি বলে তখন প্রাইম মিনিস্টার কে ছিলেন, তখন PM কে ছিলেন? তিনি হচ্ছেন নরেন্দ্র মোদী ছিলেন, আমরা সবাই জানি। তো এই হচ্ছে আমাদের টোটাল ব্রহ্মপুত্র রিভারের উপরের ব্রিজ থেকে কনসেপ্ট। তো আপনারা দেখতে পাচ্ছেন, ফার্স্ট অফ অল সব থেকে লংগেস্ট রিভার যাকে ভারতের বলা হয়, ভূপেন হাজারিকা, যাকে দলাসুদিয়া বলে আমরা জানি, তার লেন্থ হচ্ছে 9.5 কিলোমিটার। তা কানেক্ট করেছে আসাম এবং অরুণাচল প্রদেশকে। সেকেন্ড হচ্ছে আমি সিকোয়েন্স অনুসারে দিয়েছি বগিবিল ব্রিজ, তা হচ্ছে
হচ্ছে 4.94 কিলোমিটার স্কোয়ার, তা কানেক্ট করেছেন ধেমাজি এবং ডিব্রুগড়কে। তারপর হচ্ছে কলিয়াবমরা সেতু, তার লেন্থ হচ্ছে 3.15 কিলোমিটার স্কোয়ার, সে কী করেছে কানেক্ট করেছে শোনিতপুর এবং নগাঁওকে। তারপর আমরা 4তম হচ্ছে নরনারায়ণ সেতু ব্রিজ, নরনারায়ণ সেতু বা নরনারায়ণ ব্রিজ, তা হচ্ছে 2.284 কিলোমিটার স্কোয়ার, তা কানেক্ট করেছেন যোগীগুপা এবং পঞ্চরত্নকে। তারপর হচ্ছে সরাইঘাট সেতু 1, সরাইঘাট ব্রিজ 1, তা হচ্ছে 1.50 কিলোমিটার স্কোয়ার, আর সরাইঘাট সেতু 2 হচ্ছে 1.49 কিলোমিটার স্কোয়ার। তা কিন্তু সরাইঘাটের দুনো পাশকে, রিভারের দুনো পাশকে একত্রিত করেছে। আর সরাইঘাট সেতু 2 ওয়ার্ক আরম্ভ হয়েছিল 2007-এ, আর 28 জানুয়ারি 2017-এ তা ওপেন করা হয়। তো আশা করি এই ব্রহ্মপুত্র থেকে যদি কোনো প্রশ্ন আসে আর সেতু থেকে কোনো প্রশ্ন আসে, আপনাদের একটি প্রশ্ন ছুটে যাবে না, বিলকুল কনসেপ্ট ক্লিয়ার হয়ে গিয়েছে। তারপর আমরা সামনের দিকে অগ্রসর হই। এখন আমাদের নর্থ ইস্ট থেকে বিলকুল কনসেপ্ট ক্লিয়ার হয়ে গিয়েছে, রিভার থেকেও আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গিয়েছে। এখন আমরা চলে যাব আমাদের আসামের মধ্যে। বিলকুল গলা শুকিয়ে আসছে, আপনাদের ক্লাসটি লং হয়ে যাচ্ছে, চেষ্টা করব শর্ট করার, কিন্তু শর্ট আর কী করব বলেন, বিলকুল যা কথা বলছি এক্সট্রা কোনো কথা নেই, সবটুকু কি আমাদের এক্সাম রিলেটেড, সিলেবাস রিলেটেড, কনসেপ্ট রিলেটেড অ্যান্ড অলসো ইম্পর্টেন্ট ফর এভরি সিঙ্গল ওয়ান অফ আস, সবার জন্য ইম্পর্টেন্ট। তো আমরা আসামের ম্যাপের মধ্যে চলে যাই। আসামের ম্যাপের মধ্যে ফার্স্ট অফ অল আমাদের ডিস্ট্রিক্ট জানার প্রয়োজন। আসামের মধ্যে প্রেজেন্ট সময়ে 35 ডিস্ট্রিক্ট রয়েছে। কয়েক মাস পূর্বে 2023-তে ওর ফার্স্ট মান্থ অফ 2024 আমরা অনেকে জেনেছিলাম যে 4টি ডিস্ট্রিক্টকে কী করা হয়েছিল, রিমুভ করা হয়েছিল। এক্সামে আসতে পারে যে কোন 4টি ডিস্ট্রিক্টকে রিমুভ করা হয়েছিল। নাম্বার 1 হচ্ছে বিশ্বনাথ, তারপরে তামুলপুর, তারপরে হচ্ছে হুজাই, আর আরেকটি হচ্ছে বাজালি। এই 4টি ডিস্ট্রিক্টকে রিমুভ করা হয়েছিল, কিন্তু প্রেজেন্ট সময়ে আসামের মধ্যে 35 ডিস্ট্রিক্ট রয়েছে। আপনারা গুগলে সার্চ করবেন, দেখবেন এই 35 ডিস্ট্রিক্ট নিয়ে কোনো ম্যাপ নেই, কিন্তু আমার এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদের জন্য সম্পূর্ণ 35 ডিস্ট্রিক্ট নিয়ে ম্যাপ তৈরি করেছি। কেন তৈরি করেছি? কেননা এই 35 ডিস্ট্রিক্ট থেকে এক্সামে আসে, আমি দেখেছি যে কোন ডিস্ট্রিক্টের পাশে কোন ডিস্ট্রিক্টের সাউথে, নর্থে, ইস্টে, ওয়েস্টে কোন ডিস্ট্রিক্টটি রয়েছে তা আস্কিং করা হয়। এই জন্য এগুলি ম্যাপটি আপনাদের জন্য কষ্ট করে অঙ্কন করেছি, যাতে আপনাদের এই জায়গাতে কোনো কনফিউশন না ক্রিয়েট হয়। অর্থাৎ ফার্স্ট অফ অল আমরা দেখি এই যে 4টি ডিস্ট্রিক্টকে রিমুভ করা হয়েছিল। নাম্বার 1 এই বাক্সা অ্যান্ড উদালগুড়ি, আমি কালার চেঞ্জ করি তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। বাক্সা এর উদালগুড়ির মধ্যে রয়েছে তামুলপুর, এই জায়গা হচ্ছে তামুলপুর, এই জায়গা থেকে রিমুভ করা হয়েছিল। অর্থাৎ তা বাক্সা থেকে তৈরি করা হয়েছে তামুলপুরকে, আর তামুলপুরকে রিমুভ করা হয়েছিল, প্রেজেন্ট বর্তমানে এক্সিস্ট রয়েছে, অর্থাৎ তামুলপুর একটি ডিস্ট্রিক্ট আসামে রয়েছে। তারপরে হচ্ছে সেকেন্ড যে আমরা সবাই জানি তা হচ্ছে কি বাজালি এই বরপেটা থেকে আলোক করা হয়েছিল। এই হচ্ছে আমাদের বাজালি ডিস্ট্রিক্ট, যে ডিস্ট্রিক্টটি ছিল না, বর্তমানে এক্সিস্টের মধ্যে রয়েছে। তারপরে হচ্ছে হুজাই হচ্ছে নগাঁও থেকে সেপারেট করা হয়েছিল, বর্তমান সময়ে এক্সিস্টে রয়েছে, তা হচ্ছে এই জায়গার মধ্যে রয়েছে। আর আরেকটি আমরা জানি সবাই যে তামুলপুর, হুজাই, বাজালি অ্যান্ড অলসো বিশ্বনাথ আমরা দেখেছিলাম এই জায়গার মধ্যে রয়েছে। এই হচ্ছে দেখুন বাক্সা, তারপরে উদালগুড়ি, এই হচ্ছে শোনিতপুর, এই হচ্ছে বিশ্বনাথ। তো বিশ্বনাথ ডিস্ট্রিক্টটি এই শোনিতপুর অ্যান্ড লক্ষ্মীপুরের মধ্যে রয়েছে। এখন আমরা দেখব ডিস্ট্রিক্টগুলো একে দেখে নেই, তারপরে এর মধ্যে থেকে আমরা কী কী প্রশ্ন তৈরি হতে পারে দেখতে পারি। উপরের লাইন থেকে যদি আপনারা দেখেন তা সব মনে করে নেবেন, যেভাবে আমি ইন্ডিয়ান ম্যাপ আলোচনা করেছিলাম সেম তেমনিভাবে আলোচনা করছি, যাতে আপনাদের মনে থাকে। এই জায়গা দেখতে পাচ্ছেন, এই জায়গা থেকে শুরু হয় কুকরাঝাড়, চিরাং, বাক্সা, তামুলপুর, উদালগুড়ি, শোনিতপুর, বিশ্বনাথ, লক্ষ্মীমপুর, ধেমাজি, আর এই সর্বশেষ হচ্ছে তিনসুকিয়া। যদি প্রশ্ন করে আসামের ইস্টের দিকে সর্বশেষ ডিস্ট্রিক্ট কোনটি, তা হচ্ছে তিনসুকিয়া। আর যদি বলে ওয়েস্টের দিকে, এই হচ্ছে ওয়েস্টের দিকে সর্বশেষ ডিস্ট্রিক্ট কোনটি, তা কুকরাঝাড় হতে পারে, ধুবড়ি হতে পারে, অ্যান্ড তারপর হচ্ছে সাউথ সালমারা, মানকাচার হতে পারে। তারপর আমরা চলে গেলাম লাস্ট অব্দি পর্যন্ত। এখন এই পাশ থেকে যদি আমরা আসি, এই তিনসুকিয়ার পাশে হচ্ছে দেখতে পাচ্ছেন ডিব্রুগড়, উপরে হচ্ছে ধেমাজি, নিচে হচ্ছে চরাইদেও। আমরা জানি আহোমরা কোথা থেকে এসেছিল, আহোমরা চায়না থেকে এসেছিল। তো চায়না থেকে এসেই তারা কী করলো, যখন আসামে প্রবেশ করলো, অরুণাচল প্রদেশ ক্রস করে, তখন তারা পেয়ে গেল এই জায়গা, আর এই জায়গায় বসে বসে তারা চরাইদেওকে তাদের 1253-তে কী করেছিল, ক্যাপিটাল তৈরি করেছিল। আমরা আহোমের মডার্ন হিস্ট্রি, এনসিয়েন্ট হিস্ট্রি কভার করেছিলাম, তাতে আমরা দেখেছিলাম। তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন লক্ষ্মীমপুরের নিচে হচ্ছে
মাজুলি, এই জায়গা হচ্ছে ব্রহ্মপুত্রের একটি গ্রেট দ্বীপ, ওয়ার্ল্ডের মধ্যে সবথেকে বড় দ্বীপ হচ্ছে মাজুলি। নিচের সাইডটা হচ্ছে শিবসাগর, তারপরে হচ্ছে যোরহাট, এরপরে হচ্ছে গোলাঘাট, তারপরে কার্বি আংলং, তারপরে হচ্ছে নয়াগাঁও, তারপরে নয়াগাঁওর নিচে হচ্ছে হোজাই, হোজাইয়ের নিচে হচ্ছে ডিমা হাসাও। এই জন্য আমরা যখন করিমগঞ্জ থেকে যাই তখন আমরা কী করি, ডিমা হাসাও হয়ে আমাদেরকে কামরূপে যেতে হয়, মেট্রোতে যেতে হয়, গুয়াহাটিতে যেতে হয়। তো এই হচ্ছে হোজাই, তারপরে হচ্ছে আমাদের ডিমা হাসাও, তারপরে কাছাড়, তারপরে হাইলাকান্দি, তারপরে করিমগঞ্জ। আমরা করিমগঞ্জ থেকে যদি দেখি, করিমগঞ্জের পর আমাদের কাছাড়ে যেতে হবে। হাইলাকান্দি না গিয়ে কাছাড়ে যেতে পারবো না, এই জায়গা থেকে যেতে পারবো। এই জায়গা দেখতে পাচ্ছেন কাছাড়ের সাথে সংযুক্ত রয়েছে, হাইলাকান্দি দিয়েও যেতে পারবো, না গিয়েও যেতে পারবো। কাছাড়ের পর ডিমা হাসাও, তারপরে হোজাই, এইভাবে আমাদেরকে যেতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন কার্বি আংলং ওয়েস্ট। কার্বি আংলং দুইটি ডিস্ট্রিক্ট রয়েছে, একটি হচ্ছে শুধু কার্বি আংলং আর একটি হচ্ছে কার্বি আংলং ওয়েস্ট, মনে রাখবেন কথাটি। তারপরে হচ্ছে এই উপরটি হচ্ছে মরিগাঁও, তারপরে হচ্ছে দরং, এরপরটা হচ্ছে কামরূপ মেট্রো, এরপরে হচ্ছে নলবাড়ি, আর এই নিচটা হচ্ছে কামরূপ। কামরূপ একটি, কামরূপ মেট্রো আরেকটি। তারপরে হচ্ছে বাজালি, তারপরে হচ্ছে বরপেটা, নিচে হচ্ছে গোয়ালপাড়া, আর এই জায়গা হচ্ছে বঙ্গাইগাঁও, এই জায়গা হচ্ছে ধুবড়ি, এই জায়গা হচ্ছে সাউথ শালমারা মানকাচার। তো আমরা দেখে নিলাম ডিস্ট্রিক্টগুলো। আপনারা কী করবেন, একটি ম্যাপ তৈরি করে নেবেন, আর সবটুকু আমি যেভাবে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি আপনারা কী করবেন, স্ক্রিনশট করে জুম করে ছোটো লেখা হয়েছে দেখে দেখে আপনারা যে ডিস্ট্রিক্টগুলো এই জায়গায় নেই, ম্যাপে অনলাইনে নেই, ম্যাপ তৈরি করে শিখে নেবেন। এই যেভাবে আপনাদেরকে শিখে দিয়েছি, এক্সামের মধ্যে আসতে পারে নওগাঁওয়ের উপরে কোন ডিস্ট্রিক্টটি রয়েছে, নওগাঁর উপরে দেখতে পাচ্ছেন শোনিতপুর রয়েছে, নওগাঁওয়ের নিচে কোন ডিস্ট্রিক্টটি রয়েছে, তা হচ্ছে হোজাই রয়েছে, তার নিচে হচ্ছে কার্বি আংলং রয়েছে। এইভাবে আপনাদেরকে আস্কিং করতে পারে, প্রশ্ন তৈরি হতে পারে, তা আনসার দিতে হবে। যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে দিতে পারবেন। এখন আমরা চলে যাই আমাদের মেইন থিমের দিকে। মেইন থিম কি, এই আসাম থেকে আমাদের কি প্রশ্ন তৈরি হতে পারে ম্যাপ থেকে। নাম্বার 1 হচ্ছে প্রশ্ন হতে পারে যে লার্জেস্ট এরিয়া ওয়াইজ ডিস্ট্রিক্ট, অর্থাৎ লার্জেস্ট এরিয়া আমি বলে দিই, এই ডিস্ট্রিক্টগুলোর মধ্যে কোন ডিস্ট্রিক্টটি সবথেকে বড় এরিয়া, লার্জেস্ট এরিয়া। মনে রাখবেন যদি এরিয়া অনুসারে আপনি বড় দেখেন তাহলে সবথেকে বড় এরিয়া হচ্ছে কার্বি আংলং। কার্বি আংলং। যদি স্মলেস্ট আপনি এরিয়া ওয়াইজ দেখেন, স্মলেস্ট এরিয়া ওয়াইজ যদি দেখেন তাহলে কি হবে, স্মলেস্ট এরিয়া ওয়াইজ আমি পূর্বে বলেছিলাম যে এরিয়া অনুসারে স্মলেস্ট হচ্ছে সাউথ শালমারা মানকাছার। এরিয়া অনুসারে সবথেকে ছোটো হচ্ছে সাউথ শালমারা মানকাছার। তারপরে আমাদের প্রশ্ন হতে পারে লার্জেস্ট ইন পপুলেশন। পপুলেশন অনুসারে সবথেকে বড় কোনটি, পপুলেশন অনুসারে যদি বড় জিজ্ঞাসা করে, হাইয়েস্ট পপুলেটেড ডিস্ট্রিক্ট বা লার্জেস্ট বলতে পারে, মোস্ট পপুলেটেড বলতে পারে, তো হাইয়েস্ট আমি পপুলেটেড দিয়ে দিই। হাইয়েস্ট পপুলেশন হচ্ছে নওগাঁওর মধ্যে, আসামের সবথেকে বেশি পপুলেশন হচ্ছে নওগাঁওয়ের মধ্যে রয়েছে, নওগাঁওয়ের মধ্যে রয়েছে। আর যদি বলে লিস্ট পপুলেশন, অর্থাৎ লয়েস্ট বলতে পারে, লিস্ট বলতে পারে, লয়েস্ট পপুলেশন কোন ডিস্ট্রিক্টের মধ্যে রয়েছে, মনে রাখবেন লয়েস্ট পপুলেশন মাজুলির মধ্যে রয়েছে। এই জায়গায় কনফিউশন ক্রিয়েট হয়, আপনাদের কনফিউশনটা আমি ক্লিয়ার করে দেব। কী কনফিউশন ক্রিয়েট হয়, এই জায়গার মধ্যে গুগলে যদি আপনারা সার্চ করেন দেখবেন ডিমা হাসাও দেখাচ্ছে, অর্থাৎ ডিমা হাসাওয়ের মধ্যে লয়েস্ট পপুলেশন বলছে। অ্যাকচুয়াল প্রশ্নটি হচ্ছে কি, মাজুলি এই ডিস্ট্রিক্টটি পূর্বে আসামের ডিস্ট্রিক্ট ছিল না। 2011-এর সেন্সাস অনুসারে 2014-এ মাজুলি ডিস্ট্রিক্ট হয় মেবি। এই জন্য এই 11-এর সেন্সাস অনুসারে যদি আস্কিং করে তাহলে বলবেন ডিমা হাসাও হচ্ছে সবথেকে লয়েস্ট পপুলেটেড ডিস্ট্রিক্ট অফ আসাম। আর যদি এর পরের যে সেন্সাস রয়েছে 2021-এর মেবি, এই সেন্সাস অনুসারে যদি বলে তাহলে মাজুলি হবে। আর এই জায়গায় আরেকটি প্রশ্ন আপনাদেরকে বলে দিই, যদি পপুলেশন ডেন্সিটি বলে তো লয়েস্ট পপুলেশন ডেন্সিটি হচ্ছে ডিমা হাসাও। এই জন্য এই জায়গাটি কনফিউজ ক্রিয়েট হয়, তা মনে রাখবেন। তারপর হচ্ছে আমরা 4টি প্রশ্ন হয়ে গেল, টোটাল 8টি আমাদের প্রশ্ন তৈরি হবে এই জায়গা থেকে। তারপরে যদি আমরা দেখি হাইয়েস্ট পপুলেশন ডেন্সিটি কোন জায়গার মধ্যে রয়েছে, হাইয়েস্ট পপুলেশন ডেন্সিটি হচ্ছে কামরূপ মেট্রো, মনে রাখবেন হাইয়েস্ট পপুলেশন ডেন্সিটি।
হায়েস্ট পপুলেশন ডেন্সিটি হচ্ছে কামরূপ মেট্রো। কামরূপ মেট্রোর মধ্যে সবথেকে বেশি হায়েস্ট পপুলেশন ডেন্সিটি রয়েছে, কতটুকু রয়েছে 2010 পার কিলোমিটার স্কোয়ার। এই জায়গায় লেখা দেই 210 জন মানুষ পার কিলোমিটার স্কোয়ার, মনে রাখবেন। তারপর যদি বলে লোয়েস্ট পপুলেশন ডেন্সিটি কোন জায়গায় কোন ডিস্ট্রিক্টের মধ্যে রয়েছে, তা হচ্ছে লোয়েস্ট পপুলেশন ডেন্সিটি যদি বলে তা হবে ডিমা হাসাও। আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে আমাদের ডিমা হাসাও। ডিমা হাসাও, ডিমা হাসাওয়ের মধ্যে লোয়েস্ট পপুলেশন ডেন্সিটি জানলাম, কতজন পার কিলোমিটার রয়েছেন তাও আস্কিং করতে পারে, এক্সামে আসতে পারে। মনে রাখবেন অনলি শুধুমাত্র 44 পিপল, অর্থাৎ 2010 জন পিপল মনে রাখবেন পার কিলোমিটার স্কোয়ার। তো 44 পিপল, 44 মানুষ পার কিলোমিটার স্কোয়ারের মধ্যে। তারপর আমাদের আরও দুইটি প্রশ্ন তৈরি হতে পারে, সবথেকে হাইয়েস্ট লিটারেসি কোন জায়গার মধ্যে রয়েছে আর লোয়েস্ট লিটারেসি কোন জায়গার মধ্যে রয়েছে। আরও দুইটি প্রশ্ন আমাদের দেখি। হাইয়েস্ট লিটারেসি, হাইয়েস্ট লিটারেসি হচ্ছে কামরূপ মেট্রোর মধ্যে, মনে রাখবেন। আর লোয়েস্ট লিটারেসি হচ্ছে ধুবড়ির মধ্যে। তো আমরা আসামের ম্যাপ থেকে প্রথমে দেখলাম ডাইরেকশন থেকে কীভাবে প্রশ্ন তৈরি হতে পারে। ডাইরেকশন যদি আসে আমরা এইভাবে আনসার দেবো, ডিস্ট্রিক্টের উপরে কোনটি নিচে কোনটি, এইভাবে আসতে পারে। আর এই জায়গা এগুলি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলি প্রশ্ন সবার জানা প্রয়োজন, একান্ত প্রয়োজন, এজ এ আসামের বাসিন্দা হিসেবে জানা প্রয়োজন যদি এক্সাম নাও দেন। তো নাম্বার 1 প্রশ্ন হচ্ছে লার্জেস্ট এরিয়া, অর্থাৎ সবথেকে বড় এরিয়া অনুসারে, দায়রা অনুসারে কোন ডিস্ট্রিক্টটি সবথেকে বড়, তা হচ্ছে কার্বি আংলং। স্মলেস্ট এরিয়া অনুসারে হচ্ছে সাউথ সালমারা মানকাচার। আর সাউথ সালমারা মানকাচার হচ্ছে এই জায়গায় ধুবড়িয়ার নিচে, মনে রাখবেন, সবথেকে ওয়েস্টের দিকে রয়েছে। তারপর হচ্ছে হাইয়েস্ট পপুলেশন নোয়াগাঁওর মধ্যে রয়েছে, সবথেকে বেশি জনবহুল ডিস্ট্রিক্ট হচ্ছে নোয়াগাঁও। আর সবথেকে বেশি ঘনত্ব অর্থাৎ জনসংখ্যা কম হচ্ছে মাজুলি। মাজুলি যে ডিস্ট্রিক্টটি রয়েছে তা হচ্ছে কোথায়, ব্রহ্মপুত্রের মধ্যে রিভারের একটি আইল্যান্ড ডিস্ট্রিক্ট। তারপরে হচ্ছে যদি প্রশ্ন করে আসামের মধ্যে আইল্যান্ড ডিস্ট্রিক্ট কোনটি, তা হবে মাজুলি। তারপরে হাইয়েস্ট পপুলেশন ডেন্সিটি, ডেন্সিটি মানে হচ্ছে ঘনত্ব। তো সবথেকে বেশি মানুষের ঘনত্ব কোন ডিস্ট্রিক্টের মধ্যে রয়েছে, তা হচ্ছে কামরূপ মেট্রো। কতটা ঘনত্ব রয়েছে, পার কিলোমিটার স্কোয়ারের মধ্যে 2010 জন করে ব্যক্তি বসবাস করে কামরূপ মেট্রোর মধ্যে, এতটা ঘনত্ব কামরূপ মেট্রোর মধ্যে রয়েছে। তারপর দেখেন লোয়েস্ট পপুলেশন ডেন্সিটি কোন জায়গার মধ্যে রয়েছে, তা হচ্ছে ডিমা হাসাও। আমরা জানি ডিমা হাসাও একটি হচ্ছে পর্বত অঞ্চল, শুধু পাহাড় আর পাহাড়। যদি ট্রেনে ভ্রমণ করেছেন, যে বা যারা গুয়াহাটিতে গিয়েছেন, আপনারা রাস্তার মধ্যে এই ডিমা হাসাও পার করে গিয়েছেন। তারপর আরেকটি প্রশ্ন আসে কখনো যে আসামের মধ্যে কোন ডিস্ট্রিক্টের মধ্যে তাদের অটোনমাস পাওয়ার রয়েছে, তার মধ্যে থেকে এই ডিমা হাসাও একটি তাদের অটোনমাস পাওয়ার, তাদেরকে আলাদা পাওয়ার দেওয়া হয়েছে। আর এই লোয়েস্ট পপুলেশন ডেন্সিটি ডিমা হাসাওর মধ্যে রয়েছে, তা কতজন, অনলি 44 পারসন পার কিলোমিটার স্কোয়ার, অর্থাৎ একটি কিলোমিটার স্কোয়ারের মধ্যে শুধুমাত্র 44 জন ব্যক্তি বসবাস করেন। তারপর হচ্ছে হাইয়েস্ট লিটারেসি, এই 35টি ডিস্ট্রিক্টের মধ্যে কোন ডিস্ট্রিক্টের মানুষ সবথেকে বেশি শিক্ষিত, তা হচ্ছে কামরূপ মেট্রোর মানুষ। আর সবথেকে বেশি ইললিটারেট মানুষ কোন ডিস্ট্রিক্টের, তা হচ্ছে ধুবড়ি ডিস্ট্রিক্টের সবথেকে বেশি ইললিটারেট মানুষ। তো আশা করি আমাদের এই জায়গা থেকে কনসেপ্ট ক্লিয়ার হয়ে গিয়েছে, আর কোনো ডাউট নেই। তারপর আমরা সামনের দিকে অগ্রসর হই। এর মধ্যে একটি জলপান করে নেই, গলা শুকিয়ে এসেছে। আমাদের এই জায়গা থেকে কনসেপ্ট বিলকুল ক্লিয়ার হয়ে গিয়েছে। আশা করি আসামের ম্যাপ থেকে যদি কোনো প্রশ্ন করে, ডাইরেকশন থেকে লার্জেস্ট বিগেস্ট দেখে, তাহলে আমাদের কোনো প্রকারের ডাউট থাকবে না, বিলকুল আমরা কনফিউশন ক্রিয়েট হবে না, কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে আমরা জবাব দিতে পারবো। এখন আমরা আরও কয়েকটি পয়েন্ট দেখি ইম্পর্টেন্ট।
আসামের মধ্যে কখনো প্রশ্ন করতে পারে আসামের লিটারেচারি অর্থাৎ লিটারেচারের রেট কতটুকু রয়েছে টোটাল আসামের মধ্যে, ডিস্ট্রিক্ট ওয়াইজ যদি সেপারেট না করে তাহলে জানি আসামের মধ্যে মানে শিক্ষার হার হচ্ছে আমরা সবাই জানি 72.19%, অর্থাৎ 72.19% হচ্ছে লিটারেচার রেট ইন আসামের মধ্যে, সম্পূর্ণ আসামের মধ্যে। তার থেকে যদি মেল জিজ্ঞাসা করে তা আমরা মনে রাখবেন 77.85%। আর যদি ফিমেল জিজ্ঞাসা করে তো ফিমেল হবে, ফিমেল লিটারেচার রেট আসামের মধ্যে অল ওভার আসামের মধ্যে তা হবে 66.27%। এই জায়গা মনে রাখবেন। এই জায়গা থেকে আমাদের 3টি প্রশ্ন দেখেন ক্রিয়েট হতে পারে। তারপর যদি আরও প্রশ্ন আসে যে সমস্ত ভারতবর্ষের মধ্য থেকে সমস্ত ভারতবর্ষ যে রয়েছে তার মধ্যে যে আসাম যে স্টেটটি রয়েছে এই স্টেটটি কতটা জায়গা গেদার করে রয়েছে, অর্থাৎ তার কত শতাংশ ভারতবর্ষের জায়গা আসামের নিচে রয়েছে তা মনে রাখবেন 2.4%। 2.4% ল্যান্ড 2.4% ল্যান্ড এই আসামের নিচে এক্সিস্ট করে, অর্থাৎ ভারতবর্ষের সম্পূর্ণ ভারতবর্ষের যা ল্যান্ড রয়েছে তার থেকে 2.4% ল্যান্ড আসামের মধ্যে রয়েছে। আরেকটি প্রশ্ন এই জায়গায় আসতে পারে যে সমগ্র ভারতবর্ষ থেকে কতটা পার্সেন্ট, অর্থাৎ সমস্ত ভারতবর্ষের কত পার্সেন্ট জনসাধারণ এই জনসংখ্যা পপুলেশন আসামের মধ্যে এক্সিস্ট করে তা হচ্ছে 2.58%, মনে রাখবেন। তো এই জায়গা থেকে আরও আমরা দেখলাম 5টি প্রশ্ন ইম্পর্টেন্ট তৈরি হতে পারে যে সমগ্র ভারতবর্ষের মধ্যে যত জনসংখ্যা রয়েছে তার মধ্যে থেকে কত পার্সেন্ট জনসংখ্যা আসামের মধ্যে বসবাস করে তা হচ্ছে 2.58%। আর যদি বলে যে ল্যান্ড অনুসারে তা হচ্ছে 2.4% ল্যান্ড আসামের মধ্যে এক্সিস্ট করে। তো আশা করি এতটুকু কনসেপ্ট ক্লিয়ার হয়ে গিয়েছে। এখন আমরা স্টেট সিম্বলের দিকে চলে যাই, এগুলো ইম্পর্টেন্ট এক্সামের মধ্যে আসবেই, ডেফিনেটলি আমাদের কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। নাম্বার 1 যদি আমরা দেখি আমাদের স্টেট সং, আসামের স্টেট সং, অর্থাৎ আসাম উপরে লেখে নেই, স্টেট সং কি হবে? আমরা সবাই জানি আমাদের আসামের স্টেট সং হচ্ছে ও মোর আপনার দেশ। আমরা সবাই জানি, অনেকে হয়তো জানেন, ও মোর আপনার দেশ ও মোর চিকনি দেশ এনেখন শুৱলা এনেখন সুফলা এনেখন মৰমৰ দেশ। যেহেতু আমরা বাঙালি ল্যাঙ্গুয়েজের মানুষ আর এই আসামের স্টেট সংটি হচ্ছে আসামিস ল্যাঙ্গুয়েজে, তা অনেক সময় কী হবে আমাদের প্রনাউন্সিয়েশন করতে অনেক ডিফারেন্ট হতে পারে। তো যাই হোক, আমাদের জানা প্রয়োজন, যেহেতু আমরা আসামের মধ্যে বসবাস করি, আমাদের স্টেট সং জানা প্রয়োজন সবাই, যদি জানা না থাকে তাহলে শিখে নেবেন। তো স্টেট সং হচ্ছে আমাদের ও মোর আপনার দেশ, ও মোর আপনার দেশ, এই হচ্ছে আমাদের স্টেট সং। নাম্বার 1 কনসেপ্ট। নাম্বার 2 কনসেপ্ট, এই স্টেট সংটি কে কম্পোজ করেছেন, কে লিখেছেন? এই স্টেট সংটি লিখেছেন আমরা সবাই জানি লক্ষ্মীনাথ বেজবড়ুয়া, লক্ষ্মীনাথ বেজবড়ুয়া, অর্থাৎ লক্ষ্মীনাথ বেজবড়ুয়া এই সংটি কী করেছেন? কম্পোজ করেছেন, লিখেছেন, উনি হচ্ছেন রাইটার। তারপরে এই জায়গা থেকে আরেকটি প্রশ্ন ক্রিয়েট হতে পারে। দেখেন, আমি আপনাদের সাথে কনসেপচুয়াল ক্লাস আমাদের হয়, যাতে যে পয়েন্টে নিয়ে আলোচনা করব এই জায়গাতে আর কোনো ডাউট যেন না থাকে, আর কোনো ধরনের প্রশ্ন যাতে আমাদের বাইরে না যায়। যা প্রশ্ন তৈরি হবে তার আমাদের আনসার দিতে পারবো, এতটা আমাদের নলেজ বিল্ড আপ হয়, কনসেপ্ট বিল্ড আপ হয়। যদি প্রশ্ন করে এই সংটি ও মোর আপনার দেশ, এই সংটি ফার্স্ট কখন পাবলিশ হয়েছিল, তা হচ্ছে 1909-এ। মনে রাখবেন, ফার্স্ট পাবলিশ হয়েছিল 1909 সালে, লক্ষ্মীনাথ বেজবড়ুয়ার লেখা এই সংটি পাবলিশ হয়েছিল 1909 সালে। যদি প্রশ্ন করে এই সংটি কত সালে আসামের স্টেট সং হিসাবে অফিসিয়ালি অ্যাডপ্ট করা হয়, তা হচ্ছে 1927-এ আসামের এজ এ স্টেট সং হিসাবে অফিসিয়ালি অ্যাডপ্ট করা হয়। তা আমাদের কয়েকটি পয়েন্ট হয়ে গেল। তারপর যদি জিজ্ঞাসা করে এই সঙ্গের মধ্যে কে সুর দিয়েছিলেন, হু গেভ দ্য টোন অফ দিস সং ও মোর আপনার দেশ, এই ও মোর আপনার দেশের মধ্যে এই সঙ্গের স্টেট সঙ্গের মধ্যে কে টোন দিয়েছিলেন, কে সুর দিয়েছিলেন, তিনি হচ্ছেন আমরা সবাই জানি কমলা প্রসাদ আগরওয়ালা।
তো এই জায়গা থেকে দেখেন আমরা কয়েকটি প্রশ্ন তৈরি করলাম, কয়েকটি প্রশ্ন শিখলাম, কনসেপ্ট ক্লিয়ার করলাম। নাম্বার 1 হচ্ছে আসামের স্টেট সং হচ্ছে ওমর আপনার দেশ, রাইটার হচ্ছেন লক্ষ্মীনাথ বেজবরুয়া, ফার্স্ট পাবলিশ হয়েছিল 1909 সালে, অফিসিয়ালি অ্যাডাপ্ট করা হয়েছিল 1927 সালে, আর এই সঙ্গের মধ্যে টন দিয়েছিলেন, সুর দিয়েছিলেন কমলা প্রসাদ আগরওয়ালা। তো আমাদের একটি কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল। তারপর যদি দেখি আমাদের স্টেট ফেস্টিভ্যাল কি হবে, স্টেট ফেস্টিভ্যাল অফ আসাম, স্টেট ফেস্টিভ্যাল কি হবে। আসামের স্টেট ফেস্টিভ্যাল হচ্ছে নাম্বার 1 কনসেপ্ট, নাম্বার 2 কনসেপ্ট। স্টেট ফেস্টিভ্যাল হচ্ছে বিহু, মনে রাখবেন স্টেট ফেস্টিভ্যাল হচ্ছে আমাদের বিহু, অর্থাৎ আসামের স্টেট উৎসব, আসামের উৎসব হচ্ছে বিহু, রাজ্যিক উৎসব হচ্ছে বিহু। তারপরে আমাদের স্টেট যদি বলে নৃত্য কোনটি, স্টেট ডান্স কোনটি হবে, স্টেট ডান্স হবে আমাদের এই বিহু ডান্স, মনে রাখবেন বিহু ডান্সই হচ্ছে স্টেট ডান্স। এই জায়গায় কিন্তু আমাদের আরও 1-2টি প্রশ্ন ক্রিয়েট হতে পারে। ফার্স্ট, আসামের মধ্যে কখন বিহু ডান্সটি মঞ্চের মধ্যে, স্টেজের মধ্যে গিয়ে কি করা হয়েছিল, পারফর্ম করা হয়েছিল, অথবা ফার্স্ট বিহু ডান্সটি কখন মঞ্চস্থ করা হয়েছিল, তা সন কোনটি। এই জায়গা থেকে একটি প্রশ্ন তৈরি হতে পারে, তা মনে রাখবেন 1962তে ফার্স্ট টাইম বিহু ডান্সটি মঞ্চের মধ্যে পরিবেশন করা হয়েছিল, মঞ্চস্থ করা হয়েছিল। তারপর আরেকটি প্রশ্ন হতে পারে যে এই বিহু ডান্সটি কখন থেকে আসামের মধ্যে উদযাপন করা হচ্ছে, তা হচ্ছে 1994 থেকে। তো আশা করি আপনাদের এই জায়গায় আর কোনো কনসেপ্ট ক্লিয়ার হয়ে গিয়েছে, কোনো ডাউট থাকবে না। আর এই যে তোমার স্টেট ফেস্টিভ্যাল বিহু, অর্থাৎ এই 1994 থেকেই আরম্ভ হয়েছিল। তারপর আমরা দেখি আমাদের আর কি কনসেপ্ট আমাদের প্রয়োজন। তারপরে আমাদের আসামের অ্যানিম্যালস প্রয়োজন, স্টেট অ্যানিমেল কী রয়েছে, স্টেট ফুল কী রয়েছে, স্টেট বার্ড কী রয়েছে, তিনটি আমরা কনসেপ্ট ক্লিয়ার করি। আমাদের চার্টের মতো হয়ে গিয়েছিল। 5 নম্বর কনসেপ্ট হচ্ছে আমাদের স্টেট বার্ড। স্টেট বার্ড হচ্ছে আমরা সবাই জানি দেওহাঁস। দেওহাঁস কিন্তু আসামিস ভাষায় বলে, অনেকে কিন্তু দেওহাঁস শিখে যাবেন, আর যদি ইংলিশ দেখে এক্সাম দেন তাহলে কনফিউজ ক্রিয়েট হয়ে যাবে। যেহেতু আমাদের মাতৃভাষা বাংলা, তো দেওহাঁসকে বাংলাতে আমি জানি না কি বলে, হয়তো যে আমাদের পাতিহাঁস বলে, পাতিহাঁসই হবে মেবি, কিন্তু ইংলিশে বলে তাকে হোয়াইট উইংড উড ডাক, হোয়াইট উইংড উড ডাক বলা হয়। মনে রাখবেন আসামের স্টেট বার্ড হচ্ছে হোয়াইট উইংড উড ডাক, যাকে আমরা আসামিজ ভাষায় দেওহাঁস বলেও জানি। তারপর 6তম হচ্ছে আসামের স্টেট ফ্লাওয়ার। স্টেট ফ্লাওয়ার হচ্ছে ফক্সটেইল অর্কিড। ফক্সটেল অর্কিড স্টেট ফ্লাওয়ার, তাকে বাংলাতে আমরা বাংলাতে নয়, আসামিজ ভাষায় অলসো কপোফুল বলে জানি, তাকে কপোফুল বলে জানা হয় আসামিজ ভাষায়, আর ইংলিশে তাকে বলে ফক্সটেল অর্কিড। তারপরে যদি আমরা দেখি আমাদের আরেকটি কনসেপ্ট, স্টেট অ্যানিমেল কি হবে। স্টেট অ্যানিমেল হচ্ছে ওয়ান হর্ন ডাইনোসর, অর্থাৎ এক খড়গি গন্ডার। এক খড়গি গন্ডার হচ্ছে আমাদের আসামের স্টেট অ্যানিমেল। তা কোথায় পাওয়া যায়? কাজিরাঙ্গার মধ্যে সবথেকে বেশি পাওয়া যায়। এখন ওয়ান হর্ন কেন বললাম, যদি আপনি ওয়ান হর্ন মেনশন না করেন, আর 2 হর্নওয়ালাও কিন্তু গন্ডার রয়েছে, তো যদি 2 হর্ন চলে আসে আর আপনি যদি শুধু গন্ডার দেখে দিয়ে আসেন আর 1 হর্ন 2 হর্ন সিলেক্ট না করেন, তাহলে আনসার রং হয়ে যাবে। এই জন্য বললাম যে 1 হর্ন অর্থাৎ এক খড়গি গন্ডার হচ্ছে আমাদের আসামের আমাদের আসামের হচ্ছে স্টেট অ্যানিমেল। এই তিনটি অ্যাডাপ্ট করা হয়েছিল 2003-তে, মনে রাখবেন 2003-তে স্টেট বার্ড হোয়াইট উইংড উড ডাক অর্থাৎ দেওহাঁসকে স্টেট বার্ড হিসাবে অ্যাডাপ্ট করা হয়েছিল অফিসিয়ালি 2003-তে। ফ্লাওয়ার ফক্সটেল অর্কিড, যাকে আমরা কপোফুল বলে জানি, তাও 2003-তে হয়েছিল। আর অ্যানিমেল ওয়ান হর্ন ডাইনোসরস, তাও 2003-তে হয়েছিল অফিসিয়ালি অ্যাডাপশন। তারপরে আমরা দেখি স্টেট ট্রি কি রয়েছে।
আসামের স্টেট ট্রি হচ্ছে হলং ট্রি। আসামের স্টেট ট্রি হচ্ছে হলং ট্রি। এই হলং ট্রির কিন্তু একটি সায়েন্টিফিক নাম রয়েছে, হলং ট্রির একটি সায়েন্টিফিক নাম রয়েছে, এক্সামে কখনো আসে। সায়েন্টিফিক নামটি কি? ডিপটারোকার্পাস ম্যাক্রোকার্পাস। এই হচ্ছে হলং ট্রির সায়েন্টিফিক নেম, বা অথবা বলতে পারে অ্যানাদার নেম অফ হলং ট্রি কি হতে পারে। যদি এক্সামের মধ্যে আসে স্টেট ট্রি অফ আসাম, আর যদি এই হলং ট্রি না দিয়ে যদি এই নামটি দিয়ে দেয়, আর যদি আপনার জানা না থাকে তাহলে বলবেন আমি তো সারা জীবন পড়লাম আসামের স্টেট ট্রি হচ্ছে হলং ট্রি, আর এক্সামে আসলো না, তাহলে প্রশ্নটি ভুল করেছে, তো নিশ্চয়ই আমি মার্কস পেয়ে যাব, ছেড়ে আসবেন। কিন্তু অলসো এই স্টেট ট্রি হলং ট্রিকে জানা যায় ডিপটারোকার্পাস অ্যান্ড ম্যাক্রোকার্পাস বলে আমরা জানি, আরেকটি নাম রয়েছে। তারপর এই জায়গা থেকে আমাদের আরও এক দুইটি প্রশ্ন, আমাদের আরও এক দুইটি কনসেপ্ট প্রয়োজন। কি কনসেপ্ট? নাম্বার 1 কনসেপ্ট হচ্ছে এই স্টেট ট্রিটি হলং ট্রিটি অলসো স্টেট ট্রি অফ অরুণাচল প্রদেশ। এই হলং ট্রিটি অরুণাচল প্রদেশেরও স্টেট ট্রি, নাম্বার 1 কনসেপ্ট। আরেকটি কনসেপ্ট আমাদের হবে অরুণাচল প্রদেশ এবং আসামের মধ্যে সবথেকে লংগেস্ট ট্রি হচ্ছে হলং ট্রি। যদি প্রশ্ন করে আসামের মধ্যে সবথেকে লংগেস্ট ট্রি কোনটি? হলং ট্রি। অরুণাচলের মধ্যে প্রদেশের মধ্যে সবথেকে লংগেস্ট ট্রি তা কি? তা হবে হলং ট্রি। আর হলং ট্রি, এই ট্রিটি কখন অফিসিয়ালি অ্যাডাপ্ট করা হয়েছিল অ্যাজ এ স্টেট ট্রি অফ আসাম তা কেউ জানে না, অর্থাৎ এই ডেটটি হচ্ছে আননোন। মনে রাখবেন, তার ডেটটি কেউ জানে না, ডেটটি হচ্ছে আননোন। তো এই জায়গা পর্যন্ত আমাদের আশা করি কনসেপ্ট ক্লিয়ার হয়ে গিয়েছে। এখন আমরা দেখি নেক্সট আমাদের কনসেপ্ট কি, ইরেজ করে নেই যেহেতু নিচে দেখতে অসুবিধা হয়। তারপরে আমাদের আরও যদি দেখি আমরা স্টেট ড্রিঙ্ক, আমাদের স্টেট ড্রিঙ্ক হচ্ছে টি, মনে রাখবেন, চা হচ্ছে আমাদের স্টেট ড্রিঙ্ক, আর তা অ্যাডাপ্ট করা হয়েছিল 1912-এ। 1912 সালে অ্যাডাপ্ট করা হয়েছে স্টেট ট্রি হিসাবে। সরি, 1912 না, 2012 হবে, 19তে তো হবে না, তখন স্টেট তো হয়নি, 2012 হবে। ইয়েস, 2012-এ আমাদের আসামের স্টেট ড্রিঙ্ক হিসাবে ট্রিকে নেওয়া হয়েছে। অর্থাৎ এই চা যা আমরা পান করি সকালবেলা, এই চা হচ্ছে স্টেট ড্রিঙ্ক অফ আসাম। স্টেট ড্রিঙ্ক অফ আসামের হচ্ছে ট্রি, তা অ্যাডাপ্ট করা হয়েছে অফিসিয়ালি 2012-এ। তারপর আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে স্টেট ফেস্টিভ্যাল হয়ে গেল, স্টেট ট্রি হয়ে গেল, স্টেট ফ্লাওয়ার অ্যানিমেল হয়ে গেল, তারপরে স্টেট আমাদের ফ্রুইট রয়েছে। ইয়েস, স্টেট ফ্রুইট আমাদের এত ইম্পর্টেন্ট তা কারেক্ট ফেয়ারে কাজে আসতে পারে। স্টেট ফ্রুইট হচ্ছে আমাদের কাজি নিমু, তা আসামিসে বলি, আসলে এই নামটিও দেওয়া হয়েছে, আপনারা সার্চ করলেই পেয়ে যাবেন। কিন্তু আমরা তা চিনব কীভাবে? আমরা যে কাগজি লেবু বলে থাকি, কাগজি লেবু অর্থাৎ ছোটো গোল করে এক ধরনের লেবু রয়েছে, লিমন রয়েছে, তা আমরা গড়ে অনেক সময় আমরা কি করি, শরবত তৈরি করে পান করে থাকি। এই গোল করে একটি লেবু রয়েছে যাকে কাগজি লেবু বলা হয়। এই লেবুটি হচ্ছে আসামের স্টেট ফ্রুইট। তা কখন হয়েছিল অ্যাডাপশন অফিসিয়ালি? তা হচ্ছে 13 ফেব্রুয়ারি, মনে রাখবেন, এক্সামে আসতে পারে, 13 ফেব্রুয়ারি 2024। দেখতে পাচ্ছেন এত ইম্পর্টেন্ট এই সনটি। যদি আসে আসামের স্টেট ফ্রুইট কখন অ্যাডাপশন করা হয়েছিল অফিসিয়ালি 13 ফেব্রুয়ারি 2024, তা কারেন্ট অ্যাফেয়ার্সের কাজে আসবে। তো দেখেন আমাদের স্টেট ফ্রুইট হয়ে গেল। যদি আমরা দেখি আমাদের স্টেট আরেকটি রয়ে গেছে, স্টেট ওয়াটার অ্যানিমেল কী রয়েছে? ওয়াটার অ্যানিমেল, স্টেটের ওয়াটার অ্যানিমেল হচ্ছে গঙ্গাস রিভার ডলফিন। গঙ্গা রিভারের ডলফিন যে, তা হচ্ছে আমাদের স্টেট ওয়াটার, গঙ্গাস রিভারের ডলফিন হচ্ছে স্টেটের ওয়াটার অ্যানিমেল ডলফিন, যাকে আসামিস ভাষায় বলা হয় শুষক। মনে রাখবেন, যাকে শুষক বলা হয়। ডলফিনে বাংলাতে কি বলে যদি আপনার জানা থাকে আপনারা কমেন্ট করে বলবেন, স্যার ডলফিনকে বাংলাতে বলা হয় এই নামটি, ডলফিনের বাংলা আমার মনে আসছে না, যদি আপনাদের মনে থাকে কমেন্টে বলে দিবেন। আর এই ডলফিনটি আমাদের ডলফিনটি আমাদের যে স্টেট অ্যানিমেল হয়েছে, ওয়াটার অ্যানিমেল, তা কোন সনে হয়েছিল? তা হচ্ছে 2008-এ। মনে রাখবেন 2008-এ ডলফিনকে স্টেট অ্যানিমেল হিসাবে ঘোষণা করা হয় অফিসিয়ালি। তো আশা করি আমাদের স্টেট থেকে যদি কোনো প্রশ্ন করে আর বাইরে যাবে না, আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গিয়েছে। আমরা এখন দেখি
আমাদের ক্লাস অন্তিম সীমা চলে এসেছে। জিওগ্রাফির ক্লাস এতটুকু যথেষ্ট। আমাদের আসাম থেকে এর বাইরে প্রশ্ন করার আমার সম্ভাবনা নেই, যেহেতু আমরা হিস্ট্রির মধ্যে অনেকটা জিওগ্রাফি কভার করে নিয়েছি, ওয়ারগুলো কভার করে নিয়েছি। জিওগ্রাফির মধ্যে জাস্ট আমাদের এগুলোই হবে। আর ন্যাশনাল পার্ক বলবেন স্যার, ন্যাশনাল পার্ক তো অলরেডি জিওগ্রাফির মধ্যে ইনক্লুডেড। আমি যে ন্যাশনাল পার্ক নিয়ে ডাইরেক্টলি নর্থ ইস্টার্ন ন্যাশনাল পার্ক নিয়ে একটি ক্লাস তৈরি করেছি। আপনারা এসএসটি জেনারেল নলেজের ক্লাস রয়েছে, আপনারা গিয়ে দেখতে পারেন, প্লেলিস্টে ভিডিও রয়েছে। তারপরে এয়ারপোর্ট নিয়ে তৈরি করেছি, ভিডিও রয়েছে। তারপরে বন্দর নিয়ে তৈরি করেছি, প্লেলিস্টে ক্লাসেস রয়েছে। তারপরে অলসো যা পয়েন্ট হতে পারে, স্টেডিয়াম নিয়ে তৈরি করেছি, এরোপ্লেন ঘাঁটি থেকে নিয়ে তৈরি করেছি। প্রতিটা ক্লাস রয়েছে, আপনারা প্লেলিস্টে গিয়ে দেখতে পারেন। এসএসটি জেনারেল নলেজ বলে ক্লাসেস আমি এগুলো আলোচনা করেছি। তারপরে ইম্পর্টেন্ট সমাধিস্থল নিয়ে আলোচনা করেছি, সবটুকু আলোচনা করা হয়ে গিয়েছে। আর যে বাকি রয়েছিল যা পয়েন্টটুকু, তা আজকে ক্লাসে আলোচনা করে নিলাম জিওগ্রাফির থেকে। আর বাকিগুলো জিওগ্রাফির পয়েন্ট ক্লিয়ার হয়ে গিয়েছে। মধ্যে আপনাদেরকে বলে দিই, যে বা যারা আপনারা নতুন ওয়াচ করছেন, যদি এখন অবধি পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা ডেফিনেটলি সাবস্ক্রাইব করে রাখবেন। কেননা বরাকভ্যালির মধ্যে একটি এডুকেশনাল চ্যানেল, আর এডুকেশনাল এইভাবে অলরাউন্ড যে প্রতিটা সাবজেক্টকে গাইড করা হয়, প্রতিটি কম্পিটিটিভ এক্সামের জন্য গাইড করা হয়, এইভাবে আর কোনো চ্যানেল নেই। তো এই জন্য আপনারা কী করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। আপনার কাজে আসবে, না হয় আপনার আত্মীয় স্বজন, আপনার ভাই বন্ধু সবার কাজে আসবে, রিলেটিভসের কাজে আসবে। আপনি সবাইকে কী করতে পারেন, একটি গাইডেন্স হিসাবে প্ল্যাটফর্ম প্রদান করতে পারেন শেয়ার করে। এবং যেহেতু যে বা যারা সিটেটের তৈরি করছেন, আমি প্লেলিস্টে ক্লাসেস রয়েছে। লাস্ট সেশনের মধ্যে সিটেট নিয়ে আলোচনা করেছিলাম। অনেকে 100+ মার্কস পেয়েছেন, আমার এক্সামের পর আমার সাথে মিট করেছেন। অনলি 1 মান্থের মধ্যে আমরা কভার করেছিলাম 22 or 3 ক্লাসেসের দ্বারা সিটেট পেপার 1। এখন যখন সিটেটের অ্যাপ্লিকেশন আসবে, অ্যাপ্লাই হয়ে যাবে, অর্থাৎ আমি আশা করছি এই মাসের শেষের দিক থেকে সিটেটের ক্লাসেস আরম্ভ হয়ে যাবে। বিলকুল 1 by 1 সেশন হবে, কনসেপচুয়াল হবে, রিজনাল ল্যাঙ্গুয়েজই হবে। অনেকে বলেন স্যার আমরা তো সিটেট পাস করতে পারি না, কারণই হচ্ছে আমরা ইংলিশ বুঝি কম, হিন্দি বুঝি কম, আর অন্যান্য ভাষায় আমরা কনসেপ্ট ক্লিয়ার করতে পারি না। আর সিটেট ক্লিয়ার করতে হলে পেডাগজি বোঝা প্রয়োজন। পেডাগজি 90 মার্কস আসে পেডাগজি থেকে। তো পেডাগজি বুঝতে হলে সাইকোলজি হচ্ছে সবথেকে টাফ। আর সাইকোলজি, এডুকেশন সাইকোলজি যদি আপনার নিজের ভাষায় বোঝেন, মাতৃভাষায় বোঝেন, ডেফিনেটলি আর কোনো ডাউট থাকবে না। তো আমি বিলকুল মাতৃভাষায়, আমাদের বাংলা ভাষা, প্রিয় ভাষায় আমি আপনাদেরকে কনসেপ্ট ক্লিয়ার করে দেব। আর বিলকুল 2011 থেকে নিয়ে 2024 অবধি পর্যন্ত এই সেশনে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন পেপার বুঝিয়ে শুনিয়ে আমরা কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে ক্লিয়ার করব। এই জন্য যদি আপনি সিটেটের ক্যান্ডিডেট হয়ে থাকেন, তাহলেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে জয়েন হয়ে থাকেন। এবং অন্যান্য কম্পিটিটিভ এক্সাম যখন এসএসসি আসবে, এমটিএস আসবে, অন্যান্য যে এক্সাম আসবে, এপিডিসিএল আসবে, ডিএমই আসবে, এবং অন্যান্য যে এক্সামস আসবে, প্রতিটি এক্সামের সিলেবাস নিয়ে আলোচনা করা হবে, প্রপার গাইড দেওয়া হবে। আসাম টেট আসলেও আসাম টেটের গাইড দেওয়া হবে। এই জন্য সবাই কী করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটির মধ্যে জয়েন হয়ে থাকবেন। এবং আপনাদের বন্ধুবান্ধব যে বা যারা এখন অবধি পর্যন্ত পাননি চ্যানেলটি এবং এডুকেশনাল ফিল্ডের মধ্যে মেহনত করছেন, ওনাদেরকে কী করবেন, প্রোভাইড করতে পারেন। এবং সবাই কী করবেন, এখনই একটি লাইক করে দেন। এত কষ্ট করে আপনাদের জন্য একটি ক্লাস উপস্থাপন করছি, এত ইম্পর্ট্যান্ট কনসেপচুয়াল ক্লাস, বিলকুল কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে। তো একটি লাইক দিলে কি হবে, একটি লাইক ডেফিনেটলি দিয়ে দেবেন। আর সবাই নিজের ফিলিংস এক্সপ্রেস করবেন কমেন্টের দ্বারা। আর আমার একটি গ্রুপ রয়েছে, যদি ইচ্ছা হয় গ্রুপে জয়েন করতে পারেন। নোটস অ্যান্ড টাইম টু টাইম রিক্রুটমেন্টগুলির আপডেট আমি দিয়ে থাকি। এই হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখতে পারবেন। আর আমাদের অলরেডি আসাম হিস্ট্রি, ইন্ডিয়ান হিস্ট্রি কভার হয়ে গিয়েছে। প্লেলিস্টে ক্লাসেস অ্যাভেলেবল রয়েছে, আপনারা গিয়ে ওয়াচ করতে পারেন। তো আমরা সামনের দিকে অগ্রসর হই। আমাদের ন্যাশনাল থেকে আমরা যদি দেখি, তাহলে আমরা কি করি, জাস্ট এগুলি পয়েন্ট ওয়াইজ করে নেই যাতে সময় একটু শর্ট হয়। আমরা জানি আমাদের ন্যাশনাল অ্যান্থেম হচ্ছে জনগণ মন। তারপরে আমাদের ন্যাশনাল সং থেকে আমাদের অনেকটা পয়েন্ট তৈরি হতে হবে। ন্যাশনাল সং থেকে আমাদের অনেকটা পয়েন্ট তৈরি হয়। ন্যাশনাল সং আমরা জানি বন্দে মাতরম। ন্যাশনাল সং নাম্বার 1 কনসেপ্ট কি, যদি বলে আমাদের ন্যাশনাল সং কি, তা হচ্ছে বন্দে মাতরম। নাম্বার 2 কনসেপ্ট কি, যে ন্যাশনাল সংটি কে লিখেছিলেন, তিনি হচ্ছেন বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি, যাকে আমরা বাংলাতে বলে থাকি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তো নাম্বার 2 কনসেপ্ট। নাম্বার 3 কনসেপ্ট হচ্ছে এই বন্দে মাতরম, এই ন্যাশনাল সংটি বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি কখন লিখেছিলেন, তিনি লিখেছিলেন 1870-তে লিখেছিলেন, মনে রাখবেন। আর তিনি প্রথম, কিন্তু আমরা জানি এই বঙ্কিমচন্দ্র চ্যাটার্জির যে বন্দে মাতরম সংটি রয়েছে, তা আনন্দমঠ থেকে নেওয়া হয়েছে। বঙ্কিমচন্দ্র চ্যাটার্জির একটি উপন্যাস নোবেল রয়েছে, যার নাম হচ্ছে আনন্দমঠ বলে জানি। কিন্তু মনে রাখবেন, অনেকে বলে যে আনন্দমঠ থেকে নেওয়া হয়েছে। তার পূর্বে বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি এই বন্দে মাতরম যে
জব, অর্থাৎ প্রথমে তিনি জব হিসাবে লিখেছিলেন। আর এই জবটি কোন পোয়েম অর্থাৎ কোন জবের সাথে ইনক্লুড ছিল? তো মনে রাখবেন দ্য মাদারল্যান্ড। ফার্স্ট অফ অল 1970 দিকে তিনি যে এই বন্দে মাতরম সংটি লেখেন, সং হিসাবে নয়, এজ এ জব হিসাবে লিখেছিলেন, আর তা ইনক্লুড রয়েছিল দ্য মাদারল্যান্ডের মধ্যে। পরবর্তী সময়ে তিনি ওনার উপন্যাস আনন্দমঠের মধ্যে ইনক্লুড করেছিলেন। তারপর আরেকটি কনসেপ্ট আসতে পারে যে এই বঙ্কিমচন্দ্র চ্যাটার্জির লেখা বন্দে মাতরম কত সনে পাবলিকলি ফার্স্ট পাবলিশ হয়েছিল? তো ফার্স্ট পাবলিশ হয়েছিল 1882-তে। মনে রাখবেন, যদি এক্সামের মধ্যে আসে আমাদের ভারতবর্ষের ন্যাশনাল সং বন্দে মাতরম কত সনে ফার্স্ট পাবলিশ হয়েছিল, তা হচ্ছে 1882। তা আরেকটি আমাদের কনসেপ্ট প্রয়োজন। 1937-এ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এই বঙ্কিমচন্দ্র চ্যাটার্জির বন্দে মাতরমের প্রথম দুইটি লাইন নিয়ে ন্যাশনাল সং হিসাবে কী করেছিলেন, ঘোষণা করেছিলেন। তা কোন সনে হয়েছিল? 1937-এ। তারপর আরেকটি কনসেপ্ট কি, এই বন্দে মাতরম কখন আমাদের ভারতবর্ষের ন্যাশনাল সং হয়েছিল? তা হচ্ছে 24 জানুয়ারি 1950-তে হয়েছিল। তো দেখেন, এই জায়গা থেকে যা প্রশ্ন আসুক না কেন, আপনারা সব প্রশ্নের জবাব দিতে পারবেন। আর আমি বারবার বলি, আমাদের কনসেপ্ট হচ্ছে মেইন। এই জন্য আমার ক্লাসগুলো কোয়ালিটিপূর্ণ ক্লাস হতে হবে, কোয়ান্টিটি নয়। যদি আমি চাইতাম এই জায়গা থেকে নর্থ ইস্ট থেকে নিয়ে একদিন, তারপরে স্টেট সিম্বল নিয়ে একদিন, ন্যাশনাল সিম্বল নিয়ে একদিন, আসাম ম্যাপ নিয়ে একদিন, অনেকটা ক্লাস তৈরি করতে পারতাম। আর এমসিকিউ তৈরি করে এই জায়গা থেকে যদি আমি ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন তৈরি করি, 20টিরও অধিক আমি প্রশ্ন তৈরি করতে পারবো। তা ম্যাটার করে না এমসিকিউ কয়টি সলভ করেছেন, ম্যাটার করে কতটা বিষয়বস্তু কনসেপ্ট আপনি ক্লিয়ার করেছেন। এই জন্য যদি কনসেপ্ট ক্লিয়ার করে যান, তাহলে আর কোনো প্রকারের প্রশ্ন করে আমাকে সবাইকে আটকাতে পারবে না, এক্সাম ডেফিনেটলি ক্র্যাক হবে। তারপর আমরা যদি দেখি, আমাদের ভারতবর্ষের ন্যাশনাল ট্রি হচ্ছে বানিয়ান ট্রি। তারপরে আমাদের ভারতবর্ষের ন্যাশনাল ফ্লাওয়ার হচ্ছে পদ্ম, লোটাস, আমরা সবাই জানি। ন্যাশনাল ফ্রুইট হচ্ছে আমাদের ম্যাঙ্গো, ন্যাশনাল এলিমেন্ট হচ্ছে আমাদের টাইগার। যেগুলো কনসেপশনাল, সবাই জানেন না, এগুলো আমি আলোচনা করব বেশি, যেগুলো জানেন প্রয়োজন নেই। তারপর আমরা সবাই জানি আমাদের ভারতবর্ষের মধ্যে আমাদের সিম্বল অর্থাৎ ন্যাশনাল সিম্বল কি? ন্যাশনাল সিম্বল প্রতীক বলতে পারেন। ন্যাশনাল সিম্বল অশোক স্তম্ভ। ন্যাশনাল সিম্বল হচ্ছে অশোক স্তম্ভ, নাম্বার 1 কনসেপ্ট। আর নাম্বার 2 কনসেপ্ট হচ্ছে ন্যাশনাল সিম্বল কখন আমাদের অশোক স্তম্ভটি ভারতবর্ষের ন্যাশনাল সিম্বল হিসাবে অফিসিয়ালি অ্যাডাপ্ট করা হয়েছিল, তা হচ্ছে 1950-তে। তারপর আরেকটি প্রশ্ন আসতে পারে যে আমাদের ভারতবর্ষের রেপটাইল অ্যানিমেল কোনটি? ন্যাশনাল রেপটাইল অ্যানিমেল, অর্থাৎ রেপটাইল মিনস হচ্ছে রেপটাইল, তাকে বলা হয় রেপটাইল। রেপটাইল ইংলিশ শব্দ, যার অর্থ হচ্ছে সরীসৃপ জীব কোনটি? তা হচ্ছে কিংকুবরা। মনে রাখবেন, কিংকুবরা হচ্ছে ভারতবর্ষের রেপটাইল অ্যানিমেল। তারপরে যদি বলে ওয়াটার অ্যানিমেল কোনটি? ভারতবর্ষের ন্যাশনাল ওয়াটার অ্যানিমেল, অর্থাৎ ন্যাশনালি ওয়াটার অ্যানিমেল কোনটি? সেম, আমাদের ভারতবর্ষের ন্যাশনাল ওয়াটার অ্যানিমেল হচ্ছে ডলফিন। ওয়াটার অ্যানিমেল হচ্ছে কি? ডলফিন। আর তা অফিসিয়ালি অ্যাডাপ্ট করা হয়েছিল 2009-এ, যে 2009-এ ঘোষণা করা হয়েছিল যে আমাদের ভারতবর্ষের ন্যাশনাল ওয়াটার অ্যানিমেল হচ্ছে ডলফিন। আর আমাদের ভারতবর্ষের মধ্যে ন্যাশনাল কোনো স্পোর্টস নেই, মনে রাখবেন। অনেকে হকি বলে থাকেন, অ্যাকচুয়ালি হকি বা অনেক কিছু আমাদের ভারতবর্ষের ন্যাশনাল কোনো স্পোর্টস নেই। আমাদের ভারতবর্ষের কোনো ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ নেই। হিন্দি বলা হয় দেবনাগরী ল্যাঙ্গুয়েজ হিসাবে। আর্টিকেল 43-এতে ঘোষণা করা হয়েছে হিন্দি আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হবে, আর অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হবে আর্টিকেল 343-বিতে আলোচনা করা হয়েছে, তা হচ্ছে ইংলিশ। কিন্তু ন্যাশনাল কোনো আমাদের ভারতবর্ষের ল্যাঙ্গুয়েজ এখন অবধি পর্যন্ত নেই, কেননা তামিল যারা, কানাডা যারা, তারা কখনও হিন্দিকে অ্যাকসেপ্ট করেনি এখন অবধি পর্যন্ত। যদি আপনারা বেঙ্গলুরে যান, তামিলনাড়ুতে যান, অন্ধ্রতে যান, দেখবেন ওরা ওদের রিজনাল ল্যাঙ্গুয়েজ ছাড়া হিন্দি যদি জানেও আপনার সাথে কথা বলবে না, জবাবও দেবে না, হয়তো ইংলিশ বলবে, না হয় তার রিজনাল ল্যাঙ্গুয়েজ বলবে। এই হচ্ছে সাউথ ইন্ডিয়ান যারা রয়েছে তাদের বৈশিষ্ট্য। তো তারপর আমাদের ন্যাশনাল ট্রি হয়ে গেল, ফ্লাওয়ার হয়ে গেল, ফ্রুইট হয়ে গেল,
তারপর ন্যাশনাল বার্ড হচ্ছে আমাদের পিকক, আমরা সবাই জানি। অ্যান্ড অলসো ভারত মাতা যে আমরা বলি, ভারত মাতা বলে কাকে মেনশন করা হয়? আমরা অনেক সময় ভারত মাতা কি জয় বলে থাকি, কিন্তু অনেকে জানি না যে ভারত মাতা কি জয় তার অর্থ কি। ভারত মাতা কাকে মেনশন করা হয়? ভারত মাতা বলে মেনশন করা হয় গডেস দুর্গাকে। তো গডেস দুর্গা হচ্ছে ভারত মাতা বলে জানা হয়। আর এই ভারত মাতা কি জয় আমরা অনেক সময় বলে থাকি, এই গডেস দুর্গার জয় আমরা দিয়ে থাকি। তো এই জায়গায় প্রশ্ন যদি ক্রিয়েট হয় ভারত মাতা বলতে কাকে বোঝানো হয়, তিনি হচ্ছেন গডেস দুর্গা। তারপর আর কি প্রশ্ন হতে পারে? আমাদের ক্ষত্রিয় ডান্স তো সবাই জানে, নৃত্য সবাই জানেন, ক্ষত্রিয় ডান্স ভারতবর্ষের ন্যাশনাল ডান্স। ঠিক আছে, তো আমাদের আজকের ক্লাস এতটুকু অবধি পর্যন্ত, আর আমাদের কোনো পয়েন্ট নেই। আমি থিঙ্কিং করে দেখলাম আমাদের এই জায়গায় ক্লাস সমাপ্ত করতে হবে, আর কোনো পয়েন্ট নেই। বিলকুল জিওগ্রাফি থেকে আমাদের যা কনসেপ্ট প্রয়োজন এক্সামের মধ্যে আসতে পারে এবং ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট একসাথে একটি ক্লাসের মধ্যে একত্রিতভাবে আমরা কমপ্লিট করে নিয়েছি। তো আশা করি আপনারা সবাই স্টাডি করছেন, ভালো আছেন এবং সুস্থ থাকেন। আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকি, ভালো থাকি, সবসময় আপনাদের খবর নেব এবং আপনাদের সাথে যোগাযোগ করে আপনাদেরকে কী করব, ক্লাসগুলো উপস্থাপন করব, সঙ্গে থাকবো, গাইড করব। আর যদি আপনারা সুস্থ না থাকেন তাহলে স্টাডি কীভাবে করবেন? এই জন্য আমিও দোয়া করব যাতে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দীর্ঘজীবী হও এবং পড়াশোনা করে জীবনে সফল হয়ে ভালো একটি জব নিয়ে জীবনকে এনজয় করো। আমার জন্য দোয়া করবেন এবং স্টাডি ভালো করে করবেন। দেখেন, একটি কথা মনে রাখবেন, এ উইনার নেভার স্টপ ট্রাইং। একজন জয়ী ওই ব্যক্তি যিনি কখনও কী করে স্টপ করে না, থামিয়ে রাখে না তার চেষ্টাকে। এই জন্য চেষ্টা করিয়ে যান। প্রতি বছর এডিআরের এক্সাম আসবে, 3rd গ্রেড 4th গ্রেডের। যদি এই বছর চলে যায় নেক্সটে আপনি দেখবেন। এই জন্য নলেজ হতে হবে। বর্তমান সিচুয়েশনের মধ্যে যদি আপনার কাছে কোয়ালিটি না থাকে, নলেজ না থাকে, কেউ জব গড়ে এনে দিবে না। আপনাকে জব সিনে আনতে হবে। কেননা দেখতে পাচ্ছেন 12,000-এর মধ্যে অনেক লক্ষ অ্যাপ্লাই করেছেন। তার মধ্যে থেকে আপনার কাছে যদি কোয়ালিটি থাকে, আমার কাছে কোয়ালিটি থাকে, তখন আমি এক্সাম গিয়ে পাস করব এবং সিনে জব আনবো। এখন কেউ গড়ে আনে দেবে না। এবং আমরা কম্পিটিশন কিন্তু অনেক টাফ হয়েছে কম্পিটিশন। এই জন্য নিজের কোয়ালিটি বিল্ড আপ করেন, নলেজ বিল্ড আপ করেন, কনসেপ্ট ক্লিয়ার করেন, এক্সাম ক্লিয়ার করেন, তারপর টপ লিস্টে নাম আসুক, তারপরে দেখবেন কে জব দিবে না। নিশ্চয়ই আপনি যে কোনো জব পাবেন এবং হাতে অপশন থাকবে 5-6টি জবের। যে জবটি ইচ্ছা হবে ওই জবটি অ্যাকসেপ্ট করবেন। 1 বছর পর একটি করে জব চেঞ্জ করবেন যদি কোয়ালিটি থাকে তবে। তো কোয়ালিটি কীভাবে হবে? যখন মেহনত করবেন। আর মেহনত কীভাবে করবেন? যদি সঠিক ওয়েতে, রাইট স্ট্র্যাটেজিতে আপনি স্মার্ট লেবার করেন, তখন গিয়ে আপনি কামিয়াব হবেন। আর যদি আপনি শুধু হার্ড লেবার করেন আর সঠিক ওয়েতে স্মার্ট লেবার করেন না, তাহলে কখনো কামিয়াব হবেন না। যেমন এক্সাম্পল যদি আমি দেই, সবথেকে বেশি হার্ড লেবার কারা করে? যারা লেবার, অর্থাৎ যারা চাউলের বস্তা বা কাজ করে, লেবারি কাজ করে, তারা সবথেকে বেশি হার্ড লেবার করে। কিন্তু তাদের জীবনে সবথেকে বেশি দুঃখ, দুবেলা পেট ভরে খেতে পারে না, একটি ভালো ঘরের মধ্যে ঘুমাতে পারে না, একটি ভালো গাড়ি নেই, তারপরে ভালো বাজার থেকে কিছু কিনে খেতে পারে না, কিন্তু তারা সবথেকে বেশি লেবার করে। এই জন্য হার্ড লেবার এন্ড স্মার্ট লেবার ডিফারেন্স। সবাই স্মার্ট লেবার করেন। যে এক্সামের তৈরি করবেন, ফার্স্ট অফ অল এক্সামকে বুঝতে হবে, এক্সাম নিয়ে অ্যানালাইজ করবেন, সিলেবাস জানবেন, সিলেবাসের টপিকগুলো জানবেন, তারপরে টপিক ওয়াইজ কী করবেন, স্টাডি করবেন। আর প্রতিটি সাবজেক্টকে ইকুয়াল প্রাধান্য দিবেন, তখন স্মার্ট লেবার হবে। আর যদি আপনি কী করলেন, আপনি 3rd গ্রেডে অ্যাপ্লাই করলেন আর ইউটিউবে কয়েকটি ভিডিও দেখলেন, শুধু এমসিকিউ দেখলেন, আর তারপর দেখা গেল শুধু এসএসটি ক্লিয়ার হয়েছে, তারপর হয়ে গেছে জেনারেল নলেজ, তারপরে রিজনিং, ম্যাথস, ইংলিশ, কিন্তু আপনি একটি সাবজেক্ট নিয়ে শুধু পড়াশোনা করেছেন, তা হচ্ছে হার্ড লেবার, কিন্তু তা কোনো কাজে আসবে না। জাস্ট অনলি 10 to 15 or 20 মার্কস 30 মার্কস ক্যারি করবেন, এক্সামে গিয়ে আর বেশি পারবেন না, ডেফিনেটলি ফেল করবেন, কেউ পাস করাতে পারবে না। তো আশা করি আপনারা আমার কথাগুলো বুঝেছেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।